আমরা ১ থেকে ১.৫ ঘন্টার ভিতরে যে ভিডিওটা হচ্ছে, এই ভিডিওটা যদি সম্পূর্ণ তোমরা দেখো, অবশ্যই প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু টেন্স শিখে ফেলতে পারবে। আর টেন্সটা সম্পূর্ণ ডিটেইলসে আমি কিন্তু বুঝিয়ে দিয়েছি। আর সম্পূর্ণ টেন্সটা দেখো 100% সিওর তোমরা সবাই টেন্স পারবে। টেন্সের যে ১২টি স্ট্রাকচার আছে সবগুলো বুঝতে পারবে, কিভাবে করতে হবে, কেমনভাবে করতে হবে, সবকিছু ডিটেইলসে দেয়া থাকলো। এই ভিডিওতে সম্পূর্ণ টেন্স শিখা যাবে শুধুমাত্র এই ভিডিওটা যদি তোমরা ভালো করে দেখো। টেন্স টেন্স মিনিংটা হচ্ছে ক্রিয়ার কাল বা কাল। টেন্স থ্রি কাইন্ডস বা টাইপস। হাউ কাইন্ডস অফ টেন্স? টেন্স থ্রি কাইন্ডস বা দেয়ার ইজ থ্রি কাইন্ডস বা টাইপস। কাইন্ডস মানে প্রকার, টাইপস মানে প্রকার। টেন্স প্রধানত তিন প্রকার। আর নাম্বার ওয়ান, প্রেজেন্ট টেন্স বর্তমান কাল। নাম্বার টু, ফার্স্ট টেন্স অতীতকাল। নাম্বার থ্রি, ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। তিন ধরনের যে টেন্স আছে, প্রেজেন্ট টেন্স, ফার্স্ট টেন্স, ফিউচার টেন্স, যদি এইগুলো ভালো করে স্পেলিংগুলো মেমোরাইজ করতে পারো তাহলে পরবর্তীগুলো তোমাদের কাছে অনেক বেশি ইজি লাগবে। তো প্রেজেন্ট টেন্স বর্তমানকাল। এই প্রেজেন্ট টেন্স ফোর কাইন্ডস বা টাইপস। প্রেজেন্ট টেন্সকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে টোটালে। তাহলে প্রেজেন্ট টেন্স মানে বর্তমান কাল, এই বর্তমান কালকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে। নাম্বার ওয়ান, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। প্রেজেন্ট মানে বর্তমান, ইনডিফিনাইট মানে সাধারণ, টেন্স মানে কাল। তাহলে সাধারণ বর্তমান কাল। নাম্বার টু, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস মানে ঘটমান, প্রেজেন্ট মানে বর্তমান, টেন্স মানে কাল। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ঘটমান বর্তমান কাল। নাম্বার থ্রি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। পারফেক্ট মানে পুরা ঘটিত। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স পুরা ঘটিত বর্তমান কাল। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পুরা ঘটিত ঘটমান বর্তমান কাল। এখানে তোমাদের শুধুমাত্র তিনটা ওয়ার্ডের মিনিং যদি জানা থাকে তাহলে প্রত্যেকটা টেন্স কত প্রকার কি কি সবকিছু একাই অটোমেটিক তোমরা মনে রাখতে পারবে। দেখো প্রত্যেকটা ক্ষেত্রে এখানে আমরা চার ধরনের যে টেন্স দিয়েছে, সে টেন্সের ভিতর প্রেজেন্ট আছে, ২ নম্বরও প্রেজেন্ট, ৩ নম্বরও প্রেজেন্ট, ৪ নম্বরও প্রেজেন্ট। আর প্রত্যেকটা টেন্সের লাস্টে আছে টেন্স 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 টেন্স। বাট এখানে শুধুমাত্র চারটার স্পেলিং মিনিং যদি জানতে পারো, পরবর্তী সবগুলো তোমরা অটোমেটিক মেমোরাইজ করতে পারবে। এই যে ইনডিফিনাইট, কন্টিনিউয়াস আর পারফেক্ট, এই তিনটা বিষয় দিয়ে বা তিনটা ওয়ার্ড দিয়ে ১২টা টেন্সকে ভাগ করা হয়েছে। তো ফার্স্ট টেন্স অতীতকাল, এই ফার্স্ট টেন্সকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে। ফার্স্ট টেন্স ফোর কাইন্ডস অফ টাইপস। ফার্স্ট টেন্স প্রধানত চার প্রকার। তার ভিতর কি কি আছে? নাম্বার ওয়ান, ফার্স্ট ইনডিফিনাইট টেন্স। ফার্স্ট মানে অতীত, টেন্স মানে কাল, আর ইনডিফিনাইট মানে সাধারণ। তাহলে ফার্স্ট ইনডিফিনাইট টেন্স সাধারণ অতীতকাল। দেখো প্রেজেন্ট ইনডিফিনাইটও ছিল, এখানে ফার্স্ট ইনডিফিনাইটও আছে। প্রত্যেকটা ভিতরে ইনডিফিনাইট, কন্টিনিউয়াস আর পারফেক্ট এই তিনটা ওয়ার্ড দিয়ে ১২টা টেন্সকে ভাগ করা হয়েছে। নাম্বার টু, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস মানে ঘটমান, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স ঘটমান অতীত কাল। ফার্স্ট মানে অতীত, টেন্স মানে কাল, ঘটমান অতীত কাল। মিনিং গুলো কিন্তু সবচেয়ে ইজি হবে। নাম্বার থ্রি, ফার্স্ট পারফেক্ট টেন্স। পারফেক্ট মিনিংটা হচ্ছে পুরা ঘটিত, ফার্স্ট মানে অতীত, টেন্স মানে কাল। তাহলে ফার্স্ট পারফেক্ট টেন্স পুরা ঘটিত অতীতকাল। নাম্বার ফোর, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটা খুব পারফেক্ট এবং কন্টিনিউয়াস দুইটা মিলে হয়েছে ৪ নাম্বার টেন্সটা ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে পারফেক্ট মিনিংটা হচ্ছে কি পুরা ঘটিত, আর কন্টিনিউয়াস মানে ঘটমান। তাহলে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পুরা ঘটিত ঘটমান অতীতকাল। তাহলে আমরা ফার্স্ট টেন্সকে যে চার ভাগে ভাগ করেছি ওইটা যদি জানা থাকে তাহলে পরবর্তী যে ফিউচার টেন্সকে চার ভাগে ভাগ করেছে সেটা বুঝতে অনেক বেশি ফ্যাসিলিটি হবে। ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। ফিউচার মানে ভবিষ্যৎ আর টেন্স মানে কাল, ভবিষ্যৎকাল। এই ফিউচার টেন্সকে কয় ভাগে ভাগ করা হয়েছে? টোটাল চার ভাগে ভাগ করা হয়েছে। হাউ কাইন্ডস অফ ফিউচার টেন্স? ফিউচার টেন্স কত প্রকার? দেয়ার ইজ ফোর কাইন্ডস, অথবা ফিউচার টেন্স ফোর কাইন্ডস বা টাইপস। কাইন্ডস মানে প্রকার, টাইপস মানে প্রকার। তাহলে ফিউচার টেন্স প্রধানত কয় প্রকার? চার প্রকার। নাম্বার ওয়ান, ফিউচার ইনডিফিনাইট টেন্স। দেখো প্রত্যেকটা ক্ষেত্রে ইনডিফিনাইট, কন্টিনিউয়াস আর পারফেক্ট এই তিনটা ওয়ার্ড দিয়ে কিন্তু সব টেন্সগুলো আলাদা করে ভাগ করা হয়েছে। তাহলে ফিউচার ইনডিফিনাইট টেন্স সাধারণ ভবিষ্যৎকাল।
ইনডিফিনিট মানে সাধারণ, আর ফিউচার মানে ভবিষ্যৎ, টেন্স মানে কাল, সাধারণ ভবিষ্যৎকাল। নাম্বার 2 ফিউচার কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস মানে ঘটমান, ফিউচার মানে ভবিষ্যৎ, টেন্স মানে কাল। ফিউচার কন্টিনিউয়াস টেন্স ঘটমান ভবিষ্যৎকাল। নাম্বার 3 ফিউচার পারফেক্ট টেন্স, পারফেক্ট মিনিং হচ্ছে পুরা ঘটিত, ফিউচার মানে ভবিষ্যৎ, টেন্স মানে কাল। ফিউচার পারফেক্ট টেন্স পুরা ঘটিত ভবিষ্যৎকাল। নাম্বার 4 আছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, বাট এই 4 নাম্বারটা আমাদের পারফেক্টটা দিতে মনে নেই, তো এটা দিয়ে নিও। তো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মিনিংটা হচ্ছে ফিউচার মানে ভবিষ্যৎ, পারফেক্ট মানে পুরা ঘটিত, আর কন্টিনিউয়াস মানে ঘটমান, টেন্স মানে কাল। তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে পুরা ঘটিত ঘটমান ভবিষ্যৎকাল। এখানে আমাদের কয়টা ওয়ার্ড সম্পর্কে জানতে হচ্ছে? টেন্স টোটাল 60টি ওয়ার্ড যদি জানি আমরা, সম্পূর্ণ 12টা টেন্সকে কিন্তু আমরা অটোমেটিকলি অর্থ তার সাথে 12টা টেন্স মেমোরাইজ করা আমাদের জন্য ফ্যাসিলিটি। এক নম্বরে আছে টেন্স, স্পেলিংটা পড়বো এবং মিনিংটা পড়ে নেব। টেন্সকে যে 3 ভাগে ভাগ করা হয়েছে, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ফার্স্ট, ফিউচার। প্রেজেন্ট ফার্স্ট, ফিউচার, এই টোটাল এই 3টা ওয়ার্ডের অর্থ এবং স্পেলিংগুলো মেমোরাইজ করে ফেলো। টোটাল আমাদের 4টি। এবার 4টির সাথে আমাদের আর 3টি যোগ করব, ইনডিফিনাইট, কন্টিনিউয়াস আর পারফেক্ট। এই টোটাল 60টি ওয়ার্ড সম্পর্কে যদি জানা থাকে, টেন্সগুলো কত প্রকার, কি কি সবকিছু ডিটেলসে ভালোভাবে মিনিং সহ, স্পেলিং সহ সবকিছু ভালো করে বুঝতে পারবে। বাট এখানে আর একটা প্রবলেম, যেটা অনেকে জানে না, যে টেন্স করার পূর্বে তোমাদের আরো কিছু বিষয় জানতে হবে। আর টেন্সকে যেহেতু ইংলিশ গ্রামারের মাদার বলা হয়, ফর দিস রিজন এই টেন্স সম্পর্কে যদি জানা থাকে, তাহলে তোমাদের স্পিকিং, ফ্রি হ্যান্ড রাইটিং, রিডিং করা সব কিছু আমাদের জন্য ফ্যাসিলিটি কাজ করবে। তার পূর্বে তোমাদের অবশ্যই কয়েকটা বিষয় সম্পর্কে জানতে হবে। সেই বিষয়গুলো কি কি আমি একটু দেখাই প্রথম থেকে। প্রথম কাজ, বিষয় সম্পর্কে জানতে হবে। ফার্স্ট আমি জানলে তোমাদের টেন্সটা আরো সবচেয়ে বেশি ইজি মনে হবে। তো ফার্স্ট আমি সেগুলো আমরা একটু দেখি। নাম্বার, নাম্বার মিনিংটা হচ্ছে বচন বা সংখ্যা। এখানে আমরা বচন অর্থে ব্যবহার করি। হাউ কাইন্ডস অফ নাম্বার, নাম্বারস 2 কাইন্ডস, বা দেয়ার ইজ 2 কাইন্ডস। নাম্বার প্রধানত 2 প্রকার। একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, সিঙ্গেল থেকে এসেছে সিঙ্গুলার, যেটা হচ্ছে এক বচন। নাম্বার মানে বচন, আর সিঙ্গুলার মানে এক। আবার নাম্বার মানে সংখ্যা, তো এখানে আমরা বচন অর্থে ব্যবহার করেছি বা বচন অর্থে ব্যবহার হয়েছে সেটা দেখব। সিঙ্গুলার নাম্বার এক বচন। নাম্বার 2 আছে প্লুরাল নাম্বার, বহু বচন। এক বচন এবং বহু বচন এই দুইটা ওয়ার্ড সম্পর্কে তোমাদের অবশ্যই পরিচিত হতে হবে। সিঙ্গুলার নাম্বার অ্যান্ড প্লুরাল নাম্বার, এক বচন এবং বহু বচন। যে কোনো একটা জিনিসকে বলা হয় সিঙ্গুলার নাম্বার, যে কোনো একের বেশি বা অধিক জিনিসকে বোঝানো হয় প্লুরাল নাম্বার। এবার আমাদের আরেকটা বিষয় সম্পর্কে জানতে হবে, যেটাকে বলা হয় পারসন। পারসন মানে পুরুষ বা ব্যক্তি, বাট এখানে আমরা পুরুষ অর্থে ব্যবহার করেছি। তো এখানে পারসন মানে ব্যক্তি বা পুরুষ দুটা হয়, তো এখানে পুরুষ অর্থে ব্যবহার করা হয়েছে। হাউ কাইন্ডস অফ পারসন, পারসন 3 কাইন্ডস, বা দেয়ার ইজ 3 কাইন্ডস। পারসন প্রধানত 3 প্রকার, আমরা সকলে জানি। ফার্স্ট পারসন মানে উত্তম পুরুষ, আর সেকেন্ড পারসন মধ্যম পুরুষ, আর থার্ড পারসন নাম পুরুষ। ফার্স্ট পারসন মানে অনেকে বলতে পারে উত্তম পুরুষ, না বলে আমরা যদি বলি প্রথম পুরুষ, একই বিষয়। আর সেকেন্ড পারসন মানে মধ্যম পুরুষ, না বলে আমরা যদি দ্বিতীয় পুরুষ তা হবে। আর থার্ড পারসন মানে তৃতীয় পুরুষ। তো এখানে বোঝানো হয়েছে যে অর্থে আমরা পড়ছি এটা সবচেয়ে বেশি ভালো হয়। ফার্স্ট পারসন উত্তম পুরুষ, সেকেন্ড পারসন মধ্যম পুরুষ, থার্ড পারসন নাম পুরুষ। বাট পারসন সম্পর্কে তোমাদের অবশ্যই আইডিয়া থাকতে হবে, নাহলে টেন্সগুলোর ভিতরে অনেকের সমস্যা হয়। তার পূর্বে আর একটা বিষয় তোমাদের হালকা করে জানা লাগবে, যেটা হচ্ছে খেজ। আমরা অনেকে বলে টেন্স করতে হলে আমাদের কেন খেজ লাগবে, তো খেজ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো খেজ কত প্রকার কি কি, এটা ফার্স্ট আমি হালকা করে জেনে নাও। খেজ মিনিংটা হচ্ছে কারক। খেজ মেইনলি 4 কাইন্ডস। তাহলে খেজ বা কারক প্রধানত কয় প্রকার? 4 প্রকার। বাট এখানে আমরা জানবো সাবজেক্টিভ খেজ, আরেকটা নাম হচ্ছে নমিনেটিভ কেস। সাবজেক্টিভ কেসে আরেক নাম হচ্ছে নমিনেটিভ কেস। 2 নম্বরে আছে অবজেক্টিভ কেস বা অ্যাকুজেটিভ বা ডেটিভ কেস। বাট আমরা এখানে সবচেয়ে পরিচিত ওয়ার্ডগুলো ইউজ করব, অবজেক্টিভ কেস আর সাবজেক্টিভ কেস, এইগুলো আমরা ইউজ করব। নাম্বার 3 আছে পসেসিভ কেস বা জেনেটিভ কেস। বাট আমরা পসেসিভ কেস সম্পর্কে আমরা বেশি জানি, এটা ইউজ করব। আরেকটা বিষয় আছে ভকেটিভ কেস। তো ভকেটিভ কেসটা খুব একটা বেশি কাজে লাগে না,
তো সাবজেক্টিভ কেস মানে কর্তৃকারক, অবজেক্টিভ কেস মানে কর্মকারক, আর পসেসিভ কেস মানে অধিকরণ কারক। বাট এখানে তোমাদের কেসকে টোটাল 4 ভাগে ভাগ করেছে, বাট আমরা 3টা কেস সবচেয়ে বেশি ইউজ করি। 3টা কেস সম্পর্কে জানবো। সাবজেক্টিভ কেস, যেটার আমরা সংক্ষিপ্ত হিসাবে বলি সাবজেক্ট কেস, সাবজেক্ট। আর অবজেক্টিভ কেসকে যেটাকে আমরা সংক্ষিপ্ত হিসাবে বলি অবজেক্ট। আর 3 নাম্বার আছে পসেসিভ কেস, যেটাকে বলে পসেসিভ। এই 3টা বিষয় সম্পর্কে হালকা করে তোমাদের আইডিয়া নিতে হবে, তাহলে অনেক বেশি ভালো হবে। আর ইংলিশ গ্রামারে কিছু অক্সিলারি ভার্ব আছে, সে অক্সিলারি ভার্বগুলোর নিচে ডিটেলসে দেওয়া আছে। ডু, ডাজ, ডিড, এম, ইজ, আর, হ্যাজ, হ্যাভ, টোটাল এখানে যে অক্সিলারি ভার্বগুলো আছে, অক্সিলারি ভার্ব সম্পর্কে যারা জানো না বা চেনো না, তো এখানে এইগুলো একটু তোমরা সুন্দর করে দেখে নিতে পারো। এর বাইরে ইংলিশ গ্রামারে আর কোনো অক্সিলারি ভার্ব নেই, এইগুলো শেষ, লাস্ট। পৃথিবীতে এর বাইরে কোনো আর অক্সিলারি ভার্ব নেই। যারা অক্সিলারি ভার্ব সম্পর্কে জানো না, এগুলো দেখে নিতে পারো। এতক্ষণ আমরা পার্সন দেখলাম, নাম্বার দেখলাম, আর কেস দেখলাম, বাট এটা কেন প্রয়োজন, কিসের জন্য প্রয়োজন, সেই বিষয়টা তোমাদের একটু বলি। এই যে এখানে আমরা লিখেছি পার্সন, পার্সন মানে ব্যক্তি বা পুরুষ। এখানে ফার্স্ট পার্সন আছে, সেকেন্ড পার্সন আছে, অ্যান্ড থার্ড পার্সন। এই পার্সন গুলো যদি না চেনা থাকে তাহলে অনেক প্রবলেম ফেস করা লাগে। বাট এই জন্য তোমাদের অবশ্যই পার্সন গুলো সম্পর্কে হালকা করে হলো আইডিয়া নিতে হবে, না হলে বুঝতে পারবে না। নাম্বার, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল, প্রত্যেকটা সিঙ্গুলার প্লুরাল, সিঙ্গুলার প্লুরাল রয়েছে। আর সাবজেক্টিভ অথবা নমিনেটিভ, তো আমরা এখানে সংক্ষিপ্ত হিসাবে বলবো সাবজেক্ট কেস, এটাকে বলবো অবজেক্ট কেস। আর পসেসিভকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে, একটা সিঙ্গুলার পসেসিভ, ডাবল পসেসিভ, ট্রিপল বা ট্রেবল পসেসিভ বলা হয়। এখানে একটা জিনিস বলি আমি, ফার্স্ট পার্সনের সাবজেক্টের ভিতরে কি আছে, আই। তাহলে আই কোন পার্সন, ফার্স্ট পার্সন। কোন নাম্বার, আই সিঙ্গুলার নাম্বার। আই এর অবজেক্ট কি, মি। তাহলে আই এর সিঙ্গুলার পসেসিভ হচ্ছে মাই, আই এর ডাবল পসেসিভ হচ্ছে মাইন, আই এর ট্রেবল পসেসিভ হচ্ছে অফ মাইন। তো ট্রেবল পসেসিভটা চেনা খুবই সহজ হয়, রিজন হচ্ছে ডাবলের পূর্বে যদি অফ দিই তাহলে সেটা হয়ে যায় ট্রেবল পসেসিভ। বাট এটা সম্পর্কে জানতে পারলে অনেক গ্রামারে তোমাদের কাজে লাগবে। তাহলে ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বারের সকলে জানি আমরা, ওইটা হচ্ছে ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার। তো ওইটা কোন কেস হিসাবে আমরা জানি, এটা ওই হচ্ছে সাবজেক্ট। উই এর অবজেক্ট কেস কি, আস। উই এর সিঙ্গুলার পসেসিভ কি, আওয়ার। উই এর ডাবল পসেসিভ আওয়ার্স। উই এর ট্রেবল পসেসিভ হচ্ছে অফ আওয়ার্স। আমরা এবার দেখব সেকেন্ড পার্সন। তো সেকেন্ড পার্সন সিঙ্গুলার এবং প্লুরাল দুইটা বিষয় এক। ইউ, প্লুরালও ইউ, সিঙ্গুলারে ইউ। ইউর অবজেক্ট হচ্ছে ইউ, ইউর অবজেক্ট হচ্ছে ইউ। আর সিঙ্গুলার প্লুরাল দুইটা হয় ইউ, শুধুমাত্র সেকেন্ড পার্সন, এটা সাবজেক্ট এবং অবজেক্ট দুইটাই সেম। ইয়ার সিঙ্গুলার পসেসিভ ইয়োর্স, ডাবল পসেসিভ ইয়োর্স। সিঙ্গুলার পসেসিভ ইয়োর্স হবে না, সিঙ্গুলার পসেসিভ এসটা হবে না, ইয়োর হবে। ডাবলের সাথে এস হবে। আর ডাবলের পূর্বে যদি অব বসিয়ে দেয় সেটা হয়ে যায় ট্রেবল পসেসিভ বা ট্রিপল পসেসিভ। বাট থার্ড পার্সন খুবই বেশি কাজে লাগে। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ভিতর কি কি আছে, হি, শি, ইট, নাউন, দিস, দ্যাট। হি, শি, ইট, নাউন, দিস, দ্যাট। তারপর হির অবজেক্ট হচ্ছে হিম, শির অবজেক্ট হচ্ছে হার, ইটের অবজেক্ট ইট। তাহলে হির হচ্ছে সিঙ্গুলার পসেসিভ হিজ, শির হচ্ছে সিঙ্গুলার পসেসিভ হার। তো এইগুলো খুব সুন্দর করে দেয়া আছে। থার্ড পার্সন প্লুরাল নাম্বারের ভিতরে কি আছে, দে। দের অবজেক্ট দেম, দের সিঙ্গুলার পসেসিভ দেয়ার, ডাবল পসেসিভ দেয়ার্স, আর ডাবলের সাথে অবযুক্ত করেছে অফ দেয়ার্স। এটা হচ্ছে আমাদের পার্সন। বা টেন্স করতে হলে পার্সন গুলো সম্পর্কে অবশ্যই হালকা করে আইডিয়া তোমাদের রাখতে হবে। এখানে মিনিং গুলো দেয়া আছে, আই মানে আমি, মি মানে আমাকে, মাই মানে আমার, মাইন মানে আমার, উই মানে আমরা, আর মানে আমাদের, হিজ মানে তার, ইউ মানে তুমি, হি মানে সে বা তিনি, হার মানে তার, ইট মানে এটি বা ইয়া, নাউন মানে নাম বা বিশেষ্য, সি মানে সে বা তিনি, হিম মানে তাকে, দে মানে তারা, দেয়ার মানে তাদের, দেয়ার মানে তাদের, দেম মানে তাদের, ইয়োর মানে তোমাদের, নাউন মানে নাম বা বিশেষ্য। যেহেতু টেন্স করছি, টেন্স সম্পর্কে জানার আগে ইংলিশ গ্রামারে অক্সিলারি ভার্বের সংখ্যা মোট আছে কয়টি, 12টি। ফর দিস রিজন 12টি অক্সিলারি ভার্ব সম্পর্কে যদি জানতে পারো তাহলে তোমাদের টেন্সটা আরো বেশি ইজি হয়ে যাবে, মেমোরাইজ করে ফেলবে। 12টি অক্সিলারি ভার্বের ভিতরে আছে বি, হ্যাভ, ডু, ক্যান, মে, শ্যাল, উইল, মাস্ট, ডিয়ার, নিড, ইউজ টু, অট টু। পৃথিবীতে এই 12টি অক্সিলারি ভার্ব ছাড়া আর কোনো ভার্ব নেই। যদি 12টি অক্সিলারি ভার্ব সম্পর্কে জানতে পারো তাহলে পৃথিবীতে যত অক্সিলারি ভার্ব আছে
সব ভার্বগুলো চিনে ফেলতে পারবে। তো বি ভার্বের ভিতরে কি কি আছে আমরা একটু খুঁজি। এম ইজ আর, ওয়াজ আর, বি বিং বিন। হ্যাভ ভার্বের ভিতর আছে হ্যাজ, হ্যাভ, হ্যাড। আর মোডাল ভার্বের ভিতর আছে শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট। ডু ভার্বের ভিতর আছে ডু, ডাজ, ডিস। এই কয়টা অক্সিলারি ভার্ব ছাড়া পৃথিবীতে আর কোনো অক্সিলারি ভার্ব নেই। তো ফর দিস রিজন ফার্স্ট টাইমে তোমাদের অক্সিলারি ভার্বগুলো মেমোরাইজ করবে। তো এইগুলো যদি মেমোরাইজ থাকে তাহলে কিন্তু বাকি বিষয়গুলো শিখতে জানতে খুবই সহজ হবে। আজকে শুরু করব আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে। আমরা ডিটেইলসে করব। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটাকে শুরু করব, যা করব সবকিছু ডিটেইলসে, ঠিক আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রথমে আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখানে বিশেষ করে যদি আমরা যেহেতু টেন্স করছি, আর টেন্স করতে হলে সর্বপ্রথম তোমাদের কিছু নিয়ম জানতে হবে। প্রথমে আছে দেখো চিনিবার উপায়। তো চিনিবার উপায় বলতে কি বোঝাচ্ছে? বলেছে বাংলা ক্রিয়ার শেষে হর্ষায়, দীর্ঘায়, অন্তুস্থা এ, অ অথবা ও, এই কয়টা যদি কখনো থাকিছে আরো রয়েছে, বাট এইগুলো সবচেয়ে বেশি ব্যবহার হয় বাংলা ক্রিয়া মানে বাংলা কাজের শেষে। এইগুলো যদি থাকে ইত্যাদি থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তার মানে এইগুলো যদি কখনো পাও, হর্ষায়, দীর্ঘায়, অন্তুস্থা এ, অ, ও, এইগুলো যদি কখনো পাও সেটা কোন টেন্স হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সেকেন্ডলি স্ট্রাকচার। তো এটা কোন ধরনের টেন্সের স্ট্রাকচার? আমরা সব করছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে এটা স্ট্রাকচার বা গঠন। স্ট্রাকচার মিনিংটা হচ্ছে গঠন। কিভাবে এটা সাজাবো? ফার্স্ট টাইমে দিতে হবে সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল ভার্বের ওয়ান। তার মানে প্রিন্সিপাল ভার্বের বেস ফর্ম অথবা এক নম্বর রূপ অথবা যাই বলি প্রেজেন্ট ফর্ম, যাই বলে একই জিনিস। প্রিন্সিপাল ভার্বের আরেক নাম হচ্ছে মেইন ভার্ব। কেউ বলতে পারে প্রিন্সিপাল ভার্বের এক নম্বর রূপ, আবার কেউ বলতে পারে মেইন ভার্বের এক নম্বর রূপ। তো প্রিন্সিপাল বা মেইন ভার্ব একই জিনিস। আর ভার্বের এক নম্বরের তিনটা নামে আমরা ডাকি। ভার্বের এক নম্বর রূপ, প্রেজেন্ট ফর্ম আর বেস ফর্ম। তিনটা জিনিস, প্রেজেন্ট ফর্ম, বেস ফর্ম আর এক নম্বর রূপ, ঠিক আছে? তারপরে কি বলা হয়েছে? অবজেক্ট প্লাস এক্সটেনশন। এক্সটেনশন মিনিংটা হচ্ছে বাকি অংশ। যদি সেন্টেন্সটা পরে আরো কিছু থাকে সেটা বসিয়ে দিতে হবে। এখানে আর একটা নোট লিখে দিচ্ছি। নোটটা লেখার কারণ হচ্ছে কি দেখো, আমরা টোটালে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে 4টা রূপে পরিবর্তন করব, একবারে শিখে নেব। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, যেটাকে বলে হা বোধক। আর একটা হচ্ছে নেগেটিভ, নেগেটিভ মানে না বোধক। তারপরে একটা হচ্ছে ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক। আর একটা হচ্ছে ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ মানে প্রশ্নবোধক না বোধক। টোটাল 4টা নিয়মে আমরা এটা শিখব। প্রথমে বলা হয়েছে না বোধক এবং প্রশ্নবোধক বাক্য গঠন করার জন্য ডু অথবা ডাজ নিয়ে আনতে হবে। কি নেক্সট হবে? ডু অথবা ডাজ আনতে হবে। তাহলে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সেই ক্ষেত্রে নিয়ে আসবে কি? ডাজ। তো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার বলতে কি হি, সি, ইট, নাউন, দিস, দ্যাট। বাকি আর বাকিগুলোর ক্ষেত্রে সব কি নিয়ে আসবো? ডু। বাকি সাবজেক্টের ক্ষেত্রে ডু বসবে। এটা আমরা করছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর প্রথমে কি বসবে? সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল বা মেইন ভার্বের কয় নাম্বার রূপ? এক নাম্বার, প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন বাকি অংশ। তো ফার্স্ট টাইম এখানে আইডেন্টিফাই করো আমাদের সাবজেক্ট বাংলায় কি আছে। এখানে সম্পূর্ণ একটি কলম, এটা কি হিসাবে আছে? অবজেক্ট। এবার চাই বা চাওয়া ইংলিশ কি? এটা হচ্ছে ভার্বের এক নম্বর বসবে, ঠিক আছে? বাংলা ক্রিয়া শেষে অন্তুস্থা থাকলে সেটা কোন ধরনের টেন্স হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এইটাকে আমরা কি দেখে সাজাবো? স্ট্রাকচার বা গঠন। স্ট্রাকচার লেখা ছিল না? প্রথমে কি লিখবো বলো? রাকিব। সাবজেক্ট রাকিব। আমাদের ভার্বের কয় নাম্বার রূপ? এক নাম্বার। তাহলে এখানে আমাদের ভার্ব হচ্ছে চাওয়া বা চাই। চাওয়া ইংলিশ হচ্ছে ওয়ান্ট। ওয়ান্ট মানে চাওয়া বা চাই। এখন বলি এখানে একটা নোট কাজে লাগবে। সাবজেক্ট যদি থার্ড পারসন
সিঙ্গুলার নাম্বার হলে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের এক নম্বরের সাথে এস অথবা এস বসবে। আচ্ছা, রাকিব এটা কোন পারসন কোন নাম্বার? রাকিব হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এস হবে ভার্বের সাথে। কিন্তু এখানে বলা আছে ওয়ার্ডের শেষে ভাওয়েল হলে ইএস বসবে এবং কনসোনেন্ট হলে এস বসবে। ওয়ার্ডের শেষে টি হচ্ছে কনসোনেন্ট, এই জন্য বসবে হচ্ছে এস। কেন বসলো ক্লিয়ার? একটি কলম, একটি ইংলিশ হচ্ছে আ বা এই, আর কলম ইংলিশ হচ্ছে ফেন। ফেন মানে কলম, লাস্টে ফুল স্টপ। তাহলে রাকিব ওয়ান্টস আ ফেন, রাকিব একটা কলম চাই। বাট এটা হচ্ছে আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্স, হ্যাঁ বোধক বাক্য শেষ। এবার এই সেন্টেন্সকে আমরা নেগেটিভ করব। তো নেগেটিভ করতে হলে একটা নোট দেখতে হবে। নেগেটিভ সেন্টেন্স কিভাবে তৈরি করব এখানে বলে দিয়েছি। নেগেটিভ সেন্টেন্স গঠন করার জন্য, নেগেটিভ সেন্টেন্স গঠন করা বা তৈরি করার জন্য অক্সিলারি বা হেল্পিং ভার্ব এর পরে নট বসাতে হবে। তাহলে এখানে হেল্পিং ভার্বের পরে কি বসাতে হবে? নট। এখানে হেল্পিং ভার্ব কি দেয়া আছে? হেল্পিং বা সাহায্যকারী ভার্ব বা অক্সিলারি ভার্ব যদি না থাকে তাহলে তোমার হচ্ছে ডু অথবা ডাস নিয়ে আসতে হবে। তাহলে এখানে আমরা শুরু করব। রাকিব ছিল, রাকিব। তাহলে রাকিব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ধান নিয়ে আসতে হবে বা নিয়ে আসতে হবে কি ডাজ। ডাজ না? এবার যেহেতু নেগেটিভ সেন্টেন্স করছে এই জন্য কি নিয়ে আসতে বলা হয়েছে? নট। তাহলে হয়ে গেল রাকিব ডাজ নট ওয়ান্টস। তো এখানে এস এর এসেছে কি জানো তো? ডাজ। এস এর কারণে এসেছে ডাজ, তো এই জন্য এসটা তুলে দেব, ওয়ান্ট। এবার আ ফেন, এটা হচ্ছে আমাদের নেগেটিভ সেন্টেন্স হলো। এবার আমরা করব হচ্ছে ইন্টারোগেটিভ। তো ইন্টারোগেটিভ করার জন্য, ইন্টারোগেটিভ সেন্টেন্স করার জন্য প্রথমে তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করার জন্য প্রথমে অক্সিলারি বা হেল্পিং ভার্ব বসাতে হবে। তো এই সেন্টেন্সে কোনো অক্সিলারি বা হেল্পিং ভার্ব আছে? যদি থাকতো প্রথমে বসালে হয়ে যেত, যেহেতু নেই এই জন্য আমরা কি হিসাবে ধান নেব? ডাজ না ডু। তাহলে রাকিব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এই জন্য ইন্টারোগেটিভ করার সময় কি নিয়ে আসবো? ডাজ। তো কোথায় বসবে? মানে প্রথমে অক্সিলারি বা হেল্পিং ভার্ব বসাতে হবে। তাহলে প্রথমে ডাজ বসিয়ে দেব। তারপরে এই যে রাকিব ছিল, রাকিব নামের প্রথম অক্ষর সবসময় বড় হাতে দেয়, রাকিব। ওয়ান্টস এস এর কারণে কিন্তু ডাজ আসছে, এই জন্য এসটা উঠে যাবে, ওয়ান্ট এফ আ ফেন। যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তো ইন্টারোগেটিভ সেন্টেন্সের লাস্টে এখানে আমরা একটা কি দিতে পারি? কোশ্চেন মার্ক। কি দিতে হবে? প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে দিবা, প্লাস কোশ্চেন মার্কটা বসিয়ে প্রশ্নবোধক চিহ্নটা এখানে দিয়ে দিবা। এটা কি সেন্টেন্স হইলো? নিচেরটা বলো। তো ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ মানে এই ইন্টারোগেটিভ এর সাথে নট বসাবো। কিভাবে দেখো, এই সেন্টেন্স গঠন করার জন্য মানে ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ সেন্টেন্স গঠন করার জন্য অক্সিলারি বা হেল্পিং ভার্বের সাথে সংক্ষিপ্ত একটা নট বসালে হয়ে যাবে। তাহলে সংক্ষিপ্ত একটা নট বসবে। এইখানে যে ধরনের সেন্টেন্সটা রয়েছে এই সেন্টেন্সের সাথে কি বসিয়ে দেবো জানো? শুধু একটা নট বসিয়ে দেবো, হয়ে যাবে ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ। তো কেমন হয় একটু দেখো। ডাজ এর সাথে একটা সংক্ষিপ্ত নট হয়ে গেল না? এবার বাকি যা আছে, রাকিব ওয়ান্ট আ ফেন, তাহলে এটা কি হয়ে গেল? ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ। না বোধক এবং প্রশ্নবোধক বাক্য গঠন করার জন্য ডু অথবা ডাজ নিয়ে আনতে হবে। কি নিয়ে আসতে হবে? ডু অথবা ডাজ আনতে হবে। তাহলে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সেই ক্ষেত্রে নিয়ে আসবে কি? ডাজ। তো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার বলতে কি? হি সি ইট নাউন দিস দ্যাট। বাকি আর বাকিগুলোর ক্ষেত্রে সব কি নিয়ে আসবো? ডু। আমরা ইংরেজি পড়ি, এই স্ট্রাকচার দেখে এটা সাজাবো ইংলিশে। সাবজেক্ট আমাদের প্রথমে যেটা রয়েছে এটাকে কি বলে? সাবজেক্ট। আর পরে যেটা আছে এটা কিন্তু প্রিন্সিপাল ভার্ব না, এটা হচ্ছে অবজেক্ট। এটা হচ্ছে অবজেক্ট। আর পড়ি, পড়া একটা কাজ না? পড়া একটা কাজ। তো কাজ বলতে সেটাকে কি বলে ইংলিশে? ভার্ব। তো বাংলা ক্রিয়া, বাংলা ক্রিয়া বলতে এটা,
বাংলা ক্রিয়া মানে কি বলো, কাজ তো। ভার্বের বাংলা অর্থ হচ্ছে কর্ম, কাজ বা ক্রিয়া। তাহলে এখানে পড় ই, ই আসছে না, পড় ই কি আসছে, হর্ষাই। তাহলে দেখো আমরা ইংরেজি পড় ই, তাহলে এটা হচ্ছে আমাদের কি, ভার্ব। তাহলে আমরা ইংরেজি পড় ই যদি হর্ষা, দীর্ঘ, উচ্চারণ এ, অ, ও এইগুলোর ভিতর কিছু যদি হয়, সেক্ষেত্রে আমরা কি টেন্স ধরে নেব, এটা বলো দিন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আমরা মেন স্ট্রাকচার কিন্তু আমাদের এটা, মেন স্ট্রাকচার কি আমাদের এটা, এইটা দিয়ে সর্বপ্রথম আমরা ট্রান্সলেশন করি। প্রথমে আমরা, ওই ওই মানে আমরা, সাবজেক্ট শেষ। এবার প্রিন্সিপাল ভার্বের 1 নম্বর, প্রিন্সিপাল ভার্ব কোনটা বলো, পড়ি। পড়া ইংলিশ কি, রিড। তাহলে পড়া ইংলিশ হচ্ছে রিড, রিডের কয় নাম্বার হবে, 1 নম্বর রূপী। তাহলে ওই রিড। এবার তারপর বলা হয়েছে অবজেক্ট, এখানে আমাদের অবজেক্ট কোনটা, ইংরেজি। ইংরেজির ইংলিশ হচ্ছে ইংলিশ। নামের প্রথম অক্ষর তো এই জন্য বড় হাতে, লাস্টটা কি দিবা, ফুল স্টপ। তবে তখন না বোধক এবং প্রশ্নবোধক করার জন্য ডু ডাস টো নিয়ে আসবে। তো এখানে ডু আসবে, ওইটা কোন পার্সন বলো, এখানে বলে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় সেই ক্ষেত্রে ডাজ, বাকি সাবজেক্টের ক্ষেত্রে ডু আসবে। তার মানে এটাকে যখন না বোধক করবো, প্রথমে ওই ছিল, ওই বসে যাবে, কোনো পরিবর্তন হবে না। নেগেটিভ করার জন্য আমাদের সাবজেক্টে পরে অক্সিলারি ভার্বের পরে একটা নট বসিয়ে দেবো। তো এটা কেমন হয় একটু বলি। তো আমাদের অক্সিলারি ভার্ব হিসাবে কি ধান নিতে হচ্ছে, ডু অথবা ডাজ। তো উই এর পরে ডু বসবে না ডাজ বসবে বলো, কারণ হচ্ছে বলা হয়েছে শুধু থার্ড পার্সন সিঙ্গুলার হলে ডাজ নিতে হবে, আর বাকিগুলো সব কি, তাহলে উই হচ্ছে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার। খালি বসবে হচ্ছে উই ডু নট, ডু নট মানে কি না। তো অক্সিলারি ভার্বের সাথে নট বসে, তো এই সেন্টেন্স আমাদের কোনো অক্সিলারি ভার্ব হলো। এবার বাকি অংশ দেখে দেখে তুলে দেবো, রিড ইংলিশ। তাহলে এটার অর্থ হচ্ছে উই ডু নট রিড ইংলিশ, আমরা ইংরেজি পড়ি না। এবার আমরা শিখবো প্রশ্নবোধক, যেটাকে আমরা বলি ইন্টারোগেটিভ। তো ইন্টারোগেটিভ করতে হলে নিয়ম হচ্ছে, এই সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব আছে, তো প্রথমে বসাতে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপর বাকি অংশ। তো এই সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব নেই, তো প্রশ্নবোধক করার সময় সর্বপ্রথম ডু ধার নিলাম, কারণ এই যে বলা হয়েছে বাকি সাবজেক্টের ক্ষেত্রে কি বসে, ডু, তারপরে কোনটা দিতে হয়, সাবজেক্ট, ওই। এবার বাকি অংশ দেখে দেখে তুলে দাও, রিড ইংলিশ। আর এটা যেহেতু ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক বাক্য, এই জন্য লাস্টে কি বসবে, কোশ্চেন মার্ক বা প্রশ্নবোধক। এবার এইটাকে আমরা এবার, এটা হচ্ছে আমাদের অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বোধক, আর এটা নেগেটিভ মানে কি, না বোধক। নেগেটিভ সেন্টেন্সে কি থাকে, নট থাকে। তাহলে উই ডোন্ট রিড ইংলিশ, আমরা ইংরেজি পড়ি না। আর এটা হচ্ছে প্রশ্নবোধক। তো প্রশ্নবোধক কেমন হচ্ছে দেখি, ডু ইউ রিড ইংলিশ, আমরা কি ইংরেজি পড়ি, ডু ইউ রিড ইংলিশ, আমরা কি ইংরেজি পড়ি। তো এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এই জন্য কি বসলো লাস্টে, কোশ্চেন মার্ক বা প্রশ্নবোধক। এবার আমরা প্রশ্নবোধকের সাথে কি করব, না বোধক একসঙ্গে। তো এই যে এইটা তো প্রশ্নবোধক, এই প্রশ্নবোধকে ডু এর সাথে শুধু নট বসিয়ে দেবা, ডু অ্যাপোস্ট্রফি কমা টি দিবা। ডু নট এর সংক্ষিপ্ত দিতে হয় কি, ডি ও এন, নট এর ওর জায়গায় দিতে হয় অ্যাপোস্ট্রফি কমা টি, ডু নট। এটা ডু নট, আর এটা এক কথা বলতে পারবা ডন্ট, কি বলতে পারবা। তাহলে নট এর সংক্ষিপ্ত কি দিতে হয়, এন অ্যাপোস্ট্রফি কমা টি, এটা কি কমা বলে দেন, তো তাহলে এবার বাকি অংশ পাতাও। ডু ছিল ডু, আর ডুর সাথে নট বসিয়ে দিলাম, ডু নট বা ডন্ট। তারপর ওই ছিল ওই, রিড ছিল রিড, ইংলিশ ছিল ইংলিশ। প্রশ্নবোধক না বোধক লাস্টে কি চিহ্ন বসবে, প্রশ্নবোধক চিহ্ন বা কোশ্চেন মার্ক। এটার অর্থ কি শুনবা, ডন্ট উই রিড ইংলিশ, আমরা কি ইংরেজি পড়ি না, না বোধক আছে এর ভিতর বা প্রশ্ন করা আছে। এটার অর্থ ডন্ট উই রিড ইংলিশ, আমরা কি ইংরেজি পড়ি না। প্রথম টার্গেট থাকবে কি, প্রথমটা করা, তারপর এটা কি থাকবে, না বোধক করতে হবে। এটা অ্যাফার্মেটিভ আর এটা নেগেটিভ মানে না বোধক, তারপর এটা কি করতে হবে, প্রশ্নবোধক।
প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট মানে বর্তমান, আর কন্টিনিউয়াস মানে ঘটমান, আর টেন্স মানে কাল। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এটার মিনিং হচ্ছে ঘটমান বর্তমান কাল, তাই না? তো এইটা চিনিবার উপায়, চিনিবার উপায় বলতে টেন্সটা কি ধরনের টেন্স বাংলা দেখে চিনব কিভাবে? তো চিনিবার উপায়, বাংলা ক্রিয়ার শেষে কি থাকবে? ছয় ছয়ে থাকতে পারে, অথবা শুধু ছয় একার, অথবা সেন। ছয়ে ছয়ে ছ সে সেন, তেসি তেসো তেসেন, এর ভিতরে যে কোনো একটা যদি বাংলা ক্রিয়ার শেষে থাকে তাহলে তোমরা ধরে নেবা সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে ইত্যাদি থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে কয়টা দেখে? ছয়টা। ছয়ে ছয়ে ছ সে সেন তেসি তেসো তেসেন, এই ৬-৭টা। ঠিক আছে, দেখে চিনে নিতে হবে এটা কোন ধরনের টেন্স। আচ্ছা, তেসি আসো না, মিলছে? তাহলে এইখানে যেটা আছে এটা কোন টেন্স অনুযায়ী করতে হবে বলেন? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, এবার স্ট্রাকচার মানে গঠন। স্ট্রাকচার মিনিংটা হচ্ছে গঠন। তো স্ট্রাকচারটা কিভাবে এটা সাজাবো? স্ট্রাকচারে বলতে প্রথমে বসাতে হবে কি? সাবজেক্ট প্লাস এম ইজ আর। তিনটায় বসবে না, যে কোনো একটা বসবে। তো কিভাবে বসবে সেটা বোঝানো আছে। হয় এম, আর না হয় ইজ, না হয় আর বসবে সাবজেক্ট পরে, যে কোনো একটা। প্লাস দেব, দিয়ে ভার্বের 1 নম্বরের সাথে কি দেব? আইএনজি। ভার্ব 1 প্লাস আইএনজি, তার মানে ভার্বের 1 নম্বরের সাথে কি দিতে হবে? আইএনজি। প্লাস কি দিতে হবে? অবজেক্ট। প্লাস দেব এক্সটেনশন, মানে বাকি অংশ যদি থাকে দেব, নাহলে দেব না। এখানে একটা নোট দিয়েছি, অনেকে এটা রিয়ালাইজ করতে পারে না কার ওপর কি বসে, মানে কার পরে কি বসে। নোটটা দেখো, যেখানে আই পাবা শুধুমাত্র প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে এটা প্রযোজ্য। যেখানে আই পাবা আয়ের পরে কি দিতে হবে? এম। অনেকে বুঝতে পারে না, এই জন্য লিখে দিচ্ছে একটা নোট হিসাবে। আয়ের পর কি বসে? এম। আয়ের পরে ইজও বসবে না, আরও বসবে না, বসবে শুধুমাত্র এম। মনে থাকবে? ওই, তারপর ইউ, দে, প্লুরাল নাউন মানে 2-3টা নাম যদি থাকে সেক্ষেত্রে এগুলো পরে কি বসবে? আর। মনে রাখতে হবে। সেকেন্ডলি, হি, সি, ইট, দিস, দ্যাট, অথবা সিঙ্গুলার নাউন মানে একটা নাম থাকবে, তো সেইগুলো পরে আমরা কি দেবো বলে দিন? ইজ দেবো। ক্লিয়ার তো? তাহলে এম কোথায় বসবে, ইজ কোথায় বসবে, আর কোথায় বসবে নোটে দিয়ে দেওয়া হয়নি। এবার আমরা একটা ফর এক্সাম্পল মানে একটা উদাহরণ দেখি। আমরা ইংরেজি কথা বলতেছি, আমরা ইংরেজিতে কথা বলতেছি, এইটাকে আমরা ট্রান্সলেশন করব। তাহলে বাংলা থেকে ইংলিশ করার জন্য আমাদের টেন্স গুলো লাগবে। তো ফার্স্ট টাইমে চিনে নিতে হবে এটা কোন ধরনের টেন্সে আছে। কি দেখে চিনবো? বাংলা ক্রিয়া শেষে তেসি আসো, তাহলে তেসি থাকলে সেটা কোন টেন্স হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ক্লিয়ার? এখন আমরা ফার্স্ট টাইমে একটু আইডেন্টিফাই করে নিই এইখানে সাবজেক্ট কোনটা আমাদের। বাংলায় হচ্ছে আমরা সাবজেক্ট, তাই না? এটা সাবজেক্ট ধরলাম। আর ইংরেজিতে এটা কি ধরবো? অবজেক্ট। আর কথা বলতেছি, যে কথা বলা একটা কাজ না, তো এটাকে কি ধরবো? ভার্ব। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট, আর এটা হচ্ছে ভার্ব। এবার এটাকে যখন ট্রান্সলেশন করব না বাংলা থেকে ইংলিশ করব, প্রথম ফলো করতে হবে প্রথমে কি দিতে বলেছে? এই স্ট্রাকচার দেখে করব। প্রথম লুক এট দ্য বোর্ড, সাবজেক্ট না? তাহলে আমাদের সাবজেক্ট বাংলায় কি আছে বলো? এই যে আমরা হচ্ছে সাবজেক্ট, তো আমরা ইংলিশ কি হয়? উই। তো ভেরি গুড, উই মানে আমরা। তো সাবজেক্ট তো দেওয়া কমপ্লিট আমাদের, এটা কাজ কমপ্লিট। বাট এবার দেখো এম ইজ আর এর ভিতরে যে কোনো একটা বসবে না? তো এম ইজ আর এর পরে যে কোনো একটা বসবে, বাট উই এর পরে কি বসবে? এখানে দেখো ওই, ইউ, দে, প্লুরাল নাউন হলে কি বসবে? আর। বুঝতে পারলে এখানে কি বসবে? আর। এবার তারপরে ভার্ব 1 এর সাথে কি দেবো? আইএনজি। আমাদের ভার্ব কোনটা বাংলায় বলো? কথা বলা। কথা বলা ইংলিশ হচ্ছে স্পিক। কোনো ভাষায়, বাংলা ভাষায়, ইংরেজি, যে কোনো ভাষায় কথা বললে সেটা ইংলিশ আছে স্পিক। স্পিক মানে কথা বলা। প্রথমে দেবে স্পিক, এটা ভার্বে কয় নম্বর রূপ? তো 1 নম্বর রূপের সাথে কি দিতে বলেছি? আইএনজি। মনে থাকবে সেটা? তাহলে উই আর স্পিকিং। এবার বলা হয়েছে অবজেক্ট, তো এখানে আমাদের অবজেক্ট কি আছে? ইংরেজি। তো ইংরেজির ইংলিশ হচ্ছে ইংলিশ, তাহলে উই আর স্পিকিং ইংলিশ। তো ইংলিশের পূর্বে আমরা একটা প্রিপজিশন ব্যবহার করতে পারি, ইন। তাহলে উই আর স্পিকিং ইন ইংলিশ, আগে ইন কি দেব?
ইংলিশ যেহেতু নাম এই জন্য একটু বড় হাতের অক্ষর দিবা, লাস্টে কি চিহ্ন দেবো, ফুল স্টপ। এইটা আমাদের হলে অ্যাফার্মেটিভ মানে হা বোধক। এবার আমরা শিখবো কি না বোধক। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আমাদের কোনো অক্সিলারি ভার্ব ছিল? এইটা দেখো অক্সিলারি ভার্ব আছে, কি বলে দিন, এম ইজ আর। এইটার এই এম ইজ এর পরে নট বসিয়ে দিলে হয়ে যাবে নেগেটিভ। দেখো ওই মানে কি আমরা, আর ছিল আর, আর এর পরে একটা নট দিয়ে দাও, এন ও টি নট, আর বাকি অংশ তুল দাও, স্পিকিং ইন ইংলিশ, লাস্টে কি চিহ্ন, ফুল স্টপ হয়ে গেল। নেগেটিভ মানে কি না বোধক। আমরা অ্যাফার্মেটিভ করব, নেগেটিভ করলাম। এবার প্রশ্নবোধক মানে ইন্টারোগেটিভ। এটার অর্থ দেখো, উই আর স্পিকিং ইন ইংলিশ, আমরা ইংরেজি কথা বলতেছি। আর এটা অর্থ হচ্ছে উই আর নট স্পিকিং ইন ইংলিশ, আমরা ইংরেজিতে কথা বলতেছি না। ক্লিয়ার? এবার আমরা শিখবো কি ইন্টারোগেটিভ, যেটাকে প্রশ্নবোধক করব। কেন? অক্সিলারি ভার্ব আমাদের আছে না, তাহলে এইটাই প্রশ্নবোধক করার সময় বা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করার সময় ফার্স্টে এই যে এখানে অক্সিলারি ভার্ব কোনটা বলো, আরটা আগে দেবো, সাবজেক্টটা পরে দেবো, হয়ে যাবে ইন্টারোগেটিভ। তাহলে এই আর কোথায় আসবে বলো, এ আর আর, এই যে আর, তারপরে ওইটা যাবে পরে, এর বাকি অংশ বসিয়ে দাও, স্পিকিং ইন ইংলিশ, কি চিহ্ন হবে, কোশ্চেন মার্ক না? তাহলে এটা শুধু চেঞ্জ হলে কি, প্রথমটা এই অক্সিলারি ভার্বটা আগে দিলাম আর সাবজেক্টটা পরে দিলাম, দিয়ে বাকি অংশ তুলে দিলাম, দিয়ে লাস্টটা কি চিহ্ন, কোশ্চেন মার্ক। তাহলে এটা কি সেন্টেন্স হলো ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক বাক্য, মনে আছে? তাহলে এটা অ্যাফার্মেটিভ, এটা গেল নেগেটিভ, আর এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এটার অর্থ কি শোনো, আর উই স্পিকিং ইন ইংলিশ, আমরা কি ইংরেজিতে কথা বলতেছি, যে প্রশ্ন করছে। এবার প্রশ্নবোধক গুলো এবার আমরা শিখবো প্রশ্নবোধক না বোধক, মনে আছে? নেগেটিভ প্লাস ইন্টারোগেটিভ একসঙ্গে। তাহলে একটা নিয়ম, এই অক্সিলারি ভার্বের পরে যে নট বসিয়ে দিই, তাহলে কি হয়ে যাবে, নেগেটিভ প্লাস ইন্টারোগেটিভ। এই যে অক্সিলারি ভার্ব নেই, এটা আর এর পরে একটা সংক্ষিপ্ত নট না পুরোপুরি, তাহলে এন অ্যাপোস্ট্রফি কমা টি, তাহলে আর নট অথবা আরএন্ট। এবার উই ছিল উই, স্পিকিং ছিল স্পিকিং ইন ইংলিশ, লাস্টে কি চিহ্ন দেব, লাস্টে কোশ্চেন মার্ক। তাহলে দেখো আর এন্ড বলতে পারো অথবা আর নট। তাহলে আর এন্ড উই স্পিকিং ইন ইংলিশ, আমরা কি ইংরেজিতে কথা বলতেছি না, এরকম। তাহলে কয়টা আইটেম হলো, চারটা। এটা হচ্ছে অ্যাফার্মেটিভ, এটা নেগেটিভ, এটা ইন্টারোগেটিভ, এটা ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ একসঙ্গে। এই যে কামাল বইটি পড়ছে, আচ্ছা পড়ছে সে রয়েছে, তার মানে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর একটা আছে তারা স্কুলে যাইতেছে, তেছে আছে, তার মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে কামাল বইটি পড়ছে এবং তারা স্কুলে যাইতেছে, দুইটা করে সবাই দেখাবো। আমার হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রথমে এর পূর্বে যেভাবে স্ট্রাকচার, নোট এবং চিনিবার উপায় দিচ্ছে, মাস্কও দিয়েছে। চিনিবার উপায়, বাংলা ক্রিয়ার শেষে মানে বাংলা কাজের শেষে আসি, এখানে অন্তস্থ আকাশ হয়েছে, আসি, আসো, আসেন ইত্যাদি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে আসি উচ্চারণ হবে। আর এরকম যদি কিছু থাকে, আসি, আসো, আসেন, তাহলে সেটা কোন টেন্স হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর যখনই আসি, আসো, আসেন থাকবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে এর একটা স্ট্রাকচার আছে, সাবজেক্ট প্লাস হ্যাজ অবলিক কি আছে, হ্যাভ। তো হ্যাজ অথবা হ্যাভ যে কোনো একটা বসবে, প্লাস ভার্ব থ্রি। তো ভার্ব থ্রি বলতে পাস্ট পার্টিসিপল ফর্ম, যেটাকে আমরা বলি ভার্বের 3 নাম্বার রূপ, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যেটাকে বলে থাকি। তারপর কি আছে, অবজেক্ট প্লাস এক্সটেনশন মানে বাকি অংশ। যদি এক্সট্রা হিসাবে কিছু থাকে দিবা, যদি না থাকে দেব না। একটা নোট দেওয়া হয়েছে কখন হ্যাজ বসবে আর কখন হ্যাভ বসবে, সেটা আমি একটু বলে দিই। আই এর পরে হ্যাভ, ও এর পরে হ্যাভ, ইওর পরে হ্যাভ, দের পরে হ্যাভ, আর ফ্লোরাল নাউন একের অধিক নাম থাকলে সেক্ষেত্রে হবে হ্যাভ। হির পরে হ্যাজ, শির পরে হ্যাজ, ইট, ইটির পরেও বসবে হ্যাজ, দিস, দ্যাট, আর সিঙ্গুলার নাউন মানে একটা নাম থাকলে সেটা পরে কি বসবে, হ্যাজ। ও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ, আর বাকি যত প্লুরাল আছে হ্যাভ।
তোমাদের এখানে উল্লেখ করে দিয়েছি কিসের কিসের পরে বসে। এখন যদি বলি ফেন, ফেন মানে কি? কলম। একটা নাম না? এটা সিঙ্গুলার নাম না প্লুরাল নাম? তার মানে বসবে হ্যাজ। ক্লিয়ার? সাকিব একটি গল্প লিখে আছে, তাহলে আছে কথা উল্লেখ আছে, এই যে আছে, তাহলে আছে কথা যেহেতু উল্লেখ আছে তাহলে এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে স্ট্রাকচার অনুযায়ী আমরা বসাবো। তো ফার্স্ট টাইমে তোমাদের আইডেন্টিফাই করে নিতে হবে, এটা হচ্ছে আমাদের কি? সাবজেক্ট। এই সেন্টেন্সে হচ্ছে অবজেক্ট হচ্ছে একটি গল্প, এটা হচ্ছে অবজেক্ট। আর লিখি আছে এটা কি বলে দেন? ভার্ব। তো সাবজেক্ট পেলাম, অবজেক্ট পেলাম এবং ভার্ব পেলাম। এখানে প্রথম বলা হয়েছে সাবজেক্ট। তো বাংলায় সাবজেক্ট কোনটা? সাকিব। তো সাকিব আমরা ইংলিশে এখন কনভার্ট করব সাকিব। শেষ। তো তারপরে হ্যাজ আর না হয় হ্যাভ। এখানে নাম সিঙ্গুলার নাউন ক্ষেত্রে হ্যাজ বসে, এটা একজনের নাম না? তো সেই ক্ষেত্রে হ্যাজ বসবে না হ্যাভ বসবে? তাহলে সাকিব হ্যাজ। এবার ভার্ব 3 মানে পাস্ট পার্টিসিপল ফর্ম বা ভার্বের 3 নাম্বার রূপ। তো 3 নাম্বার ভার্ব কোনটা? এটা লিখে আছে। লিখে আছে ইংলিশ হচ্ছে রাইট। লেখা ইংলিশ কি? রাইট। WRIT, রাইট মানে লেখা। তো রাইট এর কয় নাম্বার হবে? 3 নাম্বার। রাইট, রোট, রিটেন। WRITTEN, রিটেন। রিটেন ভার্বে কয় নাম্বার হলো? 3 নাম্বার রূপ। এবার কি দিতে হবে? অবজেক্ট। তো অবজেক্ট আমাদের রয়েছে একটি গল্প। একটি ইংলিশ হচ্ছে মানে একটি গল্প ইংলিশ হচ্ছে স্টোরি, STORY, স্টোরি, লাস্টে ফুল স্টপ। সাকিব হ্যাজ রিটেন আ স্টোরি, সাকিব একটা গল্প লিখে আছে। আমরা বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেশন করলাম। এটা হচ্ছে আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এবার আমরা করব নেগেটিভ। নেগেটিভ সেন্টেন্স করার সময় অক্সিলারি বা হেল্পিং ভার্বের পরে যদি নট বসিয়ে দাও তাহলে হয়ে যাবে নেগেটিভ। সাকিব ছিল, সাকিব বসে গেল। হ্যাজ অক্সিলারি ভার্ব কোনটা এখানে? হ্যাজ। তাহলে হ্যাজ এর পরে যদি আমরা নট বসিয়ে দিই তাহলে নট মানে কি? না। এবার বাকি অংশ যা আছে বসিয়ে দাও। রিটেন আ স্টোরি, লাস্টে হবে ফুল স্টপ। সাকিব হ্যাজ নট রিটেন আ স্টোরি, সাকিব একটি গল্প লিখে আছে না। তার মানে এটা হলো অ্যাফার্মেটিভ, এটা হচ্ছে নেগেটিভ। এবার আমরা করব ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক। অক্সিলারি ভার্বটা আগে দেব, সাবজেক্টটা পরে দেব, হয়ে যাবে তখন ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক সেন্টেন্স। তাহলে প্রথমে কি দেবে? হ্যাজ। সেন্টেন্সের প্রথম অক্ষর বড় হাতে দিবা হ্যাজ, সাকিবটা কি দিবা? পরে। নামের প্রথম অক্ষর বড় হাতে থাকবে সাকিব। রিটেন ছিল রিটেন। আ স্টোরি ছিল আ স্টোরি। এখন এখানে একটা কোশ্চেন মার্ক বসবে, কেন? এটা প্রশ্ন করছে। দেখি, হ্যাজ সাকিব রিটেন আ স্টোরি, সাকিব কি একটা গল্প লিখে আছে? এটা প্রশ্ন হলো। এবার আমরা করব ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ। তাহলে এই যে হ্যাজ এর পরে একটা হ্যাজ এর সাথে সংক্ষিপ্ত নট যেটাকে বলে N''T, অ্যাব্রিভিয়েশন নট। তাহলে হ্যাজেন্ট, হ্যাজ নট বলবো না, উচ্চারণ করার সময় বলবো হ্যাজেন্ট। সাকিব এখানে যা আছে বাকি অংশ তুলে দেব। সাকিব রিটেন আ স্টোরি, লাস্টে কোশ্চেন মার্ক। হ্যাজেন্ট সাকিব রিটেন আ স্টোরি, সাকিব কি একটা গল্প লিখে আছে না? এটা হচ্ছে ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ। তাহলে আমরা টোটাল কয়টা সেন্টেন্স রাইটিং করেছি? টোটাল 4টা। প্রথমটা হচ্ছে অ্যাফার্মেটিভ, 2 নাম্বার হচ্ছে নেগেটিভ, 3 নাম্বার ইন্টারোগেটিভ, 4 নাম্বার ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের চিনিবার উপায় আর হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের চিনিবার উপায় দুটাই সেম। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অথবা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের চিনিবার উপায় দেখো দুটাই সেম রয়েছে। বাংলা ক্রিয়ার শেষে ছয়ে ছয়ে থাকতে পারে ছ, সে, সেন, তেসি, তেসো, তেসেন। এইগুলো যদি বাংলা ক্রিয়া বা বাংলা কাজের শেষে থাকে ইত্যাদি থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, চিনে নিতে হবে। বাট এটা চেনার জন্য আরেকটা সবচেয়ে বেস্ট ওয়ে আছে।
তার আগে আমরা ফার্স্টে স্ট্রাকচারটা দেখি। স্ট্রাকচার মিনিংটা হচ্ছে গঠন। তো ফার্স্টে আছে কি সাবজেক্ট প্লাস হ্যাজ বিন অথবা হ্যাভ বিন। এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাথে শুধু বিন যুক্ত হয়েছে, তাই না? দেখো এটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস, দেখো কন্টিনিউয়াস হচ্ছে আবার পারফেক্টও আছে, দুটো একসঙ্গে। তো ফর দিস রিজন এখানে প্রথমে দেয়া আছে কি সাবজেক্ট প্লাস হ্যাজ বিন অথবা হ্যাভ বিন প্লাস ভার্বের ওয়ান এর সাথে আইএনজি। ভার্বের ওয়ান বলতে এখানে বেস ফর্ম অথবা প্রেজেন্ট ফর্ম, যেটাকে আমরা 1 নম্বর রূপ বলি। তো 1 নম্বর রূপের সাথে কি দেব আইএনজি প্লাস অবজেক্ট, তার সাথে প্লাস আবার কি দিতে হবে, হয় সিন্স আর না হয় ফর, প্লাস টাইম। টাইম মানে কি সময়। এখন সিন্স বসবে না ফর বসবে এটা বোঝার জন্য কি প্রথমে দেখো হইতে বা থেকে বা হতে থাকলে কি বসবে সিন্স, এই কথা উল্লেখ থাকলে। আর ধরিয়া যাবত কথা যদি কখনো উল্লেখ থাকে হবে ফর। বাট এখানে হ্যাজ বিন বসবে কোথায় আর হ্যাভ বিন বসবে কোথায়, সেটা কিন্তু আমরা পারফেক্ট টেন্সে বলে দিয়েছি যে হ্যাভ কোথায় বসতো আর হ্যাজ কোথায় বসতো। তো ওইটার নিয়মই কিন্তু এটা হবে। আর এখানে আমাদের সিন্স আর ফর কোথায় বসবে এখানে উল্লেখ করে দেওয়া আছে, হইতে থেকে অথবা হতে থাকলে সিন্স, আর ধরিয়া অথবা যাবত কথা উল্লেখ থাকলে হবে ফর। ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ হিসাবে দিয়েছি আমরা 1 ঘন্টা ধরিয়া ইংরেজি বই পড়িতেছি। 1 ঘন্টা ধরিয়া ইংরেজি বই পড়িতেছি। আচ্ছা এখানে দেখো সাবজেক্ট কোনটা বলো, আমরা বাংলা সাবজেক্ট। আচ্ছা 1 ঘন্টা এটা কি টাইম নাই, এই যে টাইম, এই যে এটা কি বলে রে টাইম। আর ধরিয়া কথা উল্লেখ থাকলে কি আসে, ধরিয়া অথবা যাবত যে কোনো একটা উল্লেখ থাকলে কি আসবে বলো ফর। এটা ক্লিয়ার? এবার ইংরেজি বই, ইংরেজি বই এটা হচ্ছে অবজেক্ট, সে তো অবজেক্ট। এবার পড়িতেছি, পড়া একটা কাজ না, ক্রিয়া বা কাজ, আর এটা কি বলো আমাদের ভার্ব। আইডেন্টিফাই করে দিলাম যে প্রথমে আছে আমরা আছে সাবজেক্ট সেন্টেন্সের শুরুতে যেটা থাকে, আর 1 ঘন্টা এটা সময় না, এই যে টাইম দিয়েছি। আর ধরিয়া যাবত থাকলে কি আসবে ফর। আর ইংরেজি বই এটা হচ্ছে আমাদের কি অবজেক্ট, আর পড়িতেছি এটা ভার্ব মানে কাজ। এইটা আমরা একটু কমপ্লিট করি। তো আমাদের সাবজেক্ট কি আছে আমরা, তো আমরা ইংলিশ কি বলো ওই। প্রথমে দেখো স্ট্রাকচার আছে সাবজেক্ট বসাতে হবে, বসাবো ওই, আমরা ইংলিশ আছে ওই বসিয়ে দিলাম। আচ্ছা ওই এর পরে হ্যাজ বিন না হ্যাভ বিন বসবে, আমরা দিয়ে দিই হ্যাভ বিন। এটা তো কমপ্লিট হইলো। এবার ভার কোনটা আমাদের এখানে পড়িতেছি, তো পড়া ইংলিশ কি রিড, রিডির সাথে কি দেব আইএনজি রিডিং। ওকে এবার তারপরে বলা হয়েছে কি অবজেক্ট, এখানে বলা হয়েছে অবজেক্ট, এখানে অবজেক্ট হয়ে যায় ইংরেজি বই, তাহলে ইংলিশ কি দেব ইংলিশ হবে সিন্স অথবা ফর। এখানে সিন্স বসবে না ফর বসবে দেখে বলো। ধরিয়া, এটা ধরিয়া যাবত, এখানে কি লেখা আছে ধরিয়া যাবত, তাহলে ধরিয়া হলে কি বসে, তাহলে এখানে বসে যাবে ফর। এবার বলেছে 1 ঘন্টা, তো 1 ঘন্টা ইংলিশ কি 1 আওয়ার, তাহলে দিলাম আমি ইংলিশে লিখলাম 1 আওয়ার মানে কি ঘন্টা, আওয়ার মানে ঘন্টা শেষ, ঘন্টা 1 মানে 1 আর আওয়ার মানে ঘন্টা শেষ। এর অ্যাফার্মেটিভ যদি নেগেটিভ করতে হয় তাহলে ফার্স্টটা কি করতে হবে, ওই ছিল ওই, হ্যাভ ছিল হ্যাভ। তো হ্যাভ বিন এর পরে নট নাই, এখানে হ্যাভ এর পরে নট বসবে। ঠিক, তো হ্যাভ এর পরে নট তারপর বিনটা দিবা। বিন কি দেব রিডিং ইন ইংলিশ বুক ফর 1 আওয়ার, লাস্টে ফুল স্টপ। রাইটিং কলাম এটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর এটা হচ্ছে নেগেটিভ। এবার আমরা কি শিখবো ইন্ট্রোগেটিভ। তো ইন্ট্রোগেটিভ করার সময় প্রথমে অক্সিলারি ভার্বটা আগে নিয়ে আসতে হবে। তো হ্যাভটা আগে, হ্যাভ বিন দেওয়া যাবে না, মেন অক্সিলারি ভার্ব আমাদের হ্যাভ। তো হ্যাভটা আগে তারপরে সাবজেক্ট। এবার দেখো দেখে নাও, প্রথমে বসবে কি হ্যাভ, তারপরে দেব সাবজেক্ট ওই, তারপরে বাকি যা আছে দেখে দেখে পাঠাবা কি কোথায় থেকে, তাহলে বেন রিডিং ইন ইংলিশ বুক ফর 1
আওয়ার। কোশ্চেন মার্ক কেন কোশ্চেন মার্ক হবে? এটা হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবার দেখি, তাহলে হ্যাভ সাথে সংক্ষিপ্ত নট, তাহলে হ্যাভেন্ট, তারপরে কি হবে? ওই বিন রিডিং ইন ইংলিশ বুক ফর ওয়ান আওয়ার। লাস্টে কোশ্চেন মার্ক। এখানে আমরা টোটাল কয়টা সেন্টেন্স রাইটিং করেছি? 4টা। প্রথমটা অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ আর ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ। আর এইটা হচ্ছে আমাদের হচ্ছে মূল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফার্স্ট ইনডিফিনাইট টেন্স। ফার্স্ট ইনডিফিনাইট টেন্স মানে সাধারণ অতীতকাল। তো ফার্স্ট ইনডিফিনাইট টেন্স চিনার একটা ওয়ে বা উপায় আছে। তো চিনিবার উপায়ের ভিতর কি কি আছে? বাংলা ক্রিয়ার শেষে, বাংলা ক্রিয়া বা কাজ একই জিনিস, বাংলা ক্রিয়ার শেষে ল লেলাম ততে তাম, ল লেলাম ততে তাম ইত্যাদি থাকলে ফার্স্ট ইনডিফিনাইট টেন্স হয় বা বলা হয়। তো ফার্স্ট ইনডিফিনাইট টেন্স কখন হয়, কিভাবে হয়? যে ল লেলাম ততে তাম থাকতে হবে কিসের শেষে? বাংলা ক্রিয়ায়। এই যে দেখো, বা খেলো, গরুটি ঘাস খেলো, ল আছে, ল থাকলে সেটা কোন টেন্স হয়? ফার্স্ট ইনডিফিনাইট টেন্স হয়। স্ট্রাকচার আছে কি? প্রথমে রয়েছে সাবজেক্ট, এখানে সাবজেক্ট আছে প্লাস ভার্বে কয় নাম্বার রূপ? 2 নাম্বার রূপ। ভার্বের 2 নাম্বার বলতে পাস্ট ফর্ম হইতে পারে অথবা ভার্বের 2 অথবা ভার্বের 2 নাম্বার রূপ, একই জিনিস। যেমন আমরা পড়েছি সিন হচ্ছে 2 নাম্বার কি? স, 3 নাম্বার হচ্ছে সিন। সেই রকম এখানে ভার্বের 2 বলতে ভার্বের পাস্ট ফর্ম বা 2 নাম্বার রূপ, প্লাস কি আছে? অবজেক্ট। তাহলে সাবজেক্ট প্লাস ভার্বের 2 প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। এক্সটেনশন মানে হচ্ছে বাকি অংশ। তো এইটা অনুযায়ী সাজাবো। কখন সাজাবো? বাংলা ক্রিয়ার শেষে যখন ল লেলাম ততে তাম থাকবে। এখানে একটা নোট দেওয়া হয়েছে, নোটটা একটু প্রয়োজন আছে, একটু ভালো করে মন দিয়ে দেখো। ফার্স্ট ইনডিফিনাইট টেন্স এ, তার মানে আমরা যেটা করছি ফার্স্ট ইনডিফিনাইট টেন্সে নেগেটিভ সেন্টেন্স বা না বোধক বাক্য গঠন করার জন্য, নেগেটিভ সেন্টেন্স বোঝো তো? না বোধক। তো না বোধক বাক্য গঠন করার জন্য কি নিয়ে আসতে হবে? ডিড নট। এইখানে আমাদের কোনো অক্সিলারি ভার্ব ছিল না, এই জন্য কি নিয়ে আসতে হবে না বোধক করার সময়? ডিড নট। তাহলে ডিড নট কখন বসবে? যখন সেন্টেন্সটিকে নেগেটিভ সেন্টেন্স করব বা না বোধক করব। এর পূর্বে দেখো অক্সিলারি ভার্বের পরে নট বসাচ্ছিলাম, নেগেটিভ সেন্টেন্স হয়ে যাচ্ছিল। তো এই জন্য আমাদের কি নিয়ে আসতে হবে? ডিড। এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলতে কি বোঝায়? প্রশ্নবোধক বাক্য। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের বাংলা হচ্ছে প্রশ্নবোধক বাক্য গঠন করার জন্য কি ব্যবহার করতে হবে? ডিড ব্যবহার করা হয়। তাহলে ডিড ব্যবহার করা হয় কখন? শুধুমাত্র ফার্স্ট ইনডিফিনাইট টেন্সে, কারণ হচ্ছে এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, এই জন্য কি নিয়ে আসবো? ডিড। আর নেগেটিভ করার সময় ডিড নট, আর হচ্ছে ইন্টারোগেটিভ করার সময় কি নিয়ে আসবো বলে দিন? ডিড। এটাকে কি ধরবো? সাবজেক্ট। ঘাস, এটাকে কি ধরবো? অবজেক্ট। খেলো, তাহলে এটা খেলো, এটা কি হবে? ভার্ব। এটা ট্রান্সলেশন করব। গরুটি, তাহলে দি কাউ। তো সাবজেক্ট বলেছে আমাদের, সাবজেক্ট এটা গরুটি, তাহলে এখানে আমরা কি দেবো? গরু ইংলিশ দেখাও। ভার্বের 2 নাম্বার, তো ভার্ব কোনটা আমাদের? খেলো। খাওয়া ইংলিশ কি? ইট। খাওয়া ইংলিশ হচ্ছে ইট। ভার্বের 2 নাম্বার হচ্ছে অ্যাট। ভার্বের 2 নাম্বার কি? অ্যাট বা পাস্ট ফর্ম, তাহলে এখানে দেবো আমরা অ্যাট। অবজেক্ট আমাদের কি আছে? ঘাস। তো ঘাস ইংলিশ কি? গ্রাস। দি খাও অ্যাট গ্রাস, গরুটি ঘাস খেলো। এটা আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্স। কি করবেন? নেগেটিভ সেন্টেন্স করব। তো নেগেটিভ সেন্টেন্স করার জন্য কি আসতে হবে? ডিড নট। এখানে দেবো দি খাও ডিড নট। এখন বলি, যখনই ডিড নিয়ে চলে আসবো তখন অ্যাট এর ভার্বের 1 নম্বর রূপটা হয়ে যাবে এখানে। কারণ হচ্ছে 2 নম্বরের কারণে ডুর হচ্ছে পাস্ট ফর্ম হচ্ছে ডিড না। ডু হচ্ছে কয় নম্বর রূপ? ভার্বের 1 নাম্বার। এর 2 নাম্বার হচ্ছে ডিড, 3 নাম্বার হচ্ছে ডান। এখন বলে এখানে যে অ্যাট আছে, অ্যাট এর কারণে এসেছে ডিড। তো
তো সেই জন্য নট তো দিলাম, এটা অক্সিলারি ভার্ব হিসাবে ধার নিলাম। তাহলে দি খাও ডিড নট, এই 2 নম্বর হয়ে যাবে এখন কি 1 নম্বর রূপ ইট। গ্রাস ছিল গ্রাস। এটা আমাদের অ্যাফার্মেটিভ গেল, ইন্টারোগেটিভ গেল, নেগেটিভ গেল। এবার আমরা করব ইন্টারোগেটিভ। তো ইন্টারোগেটিভ করার সময় কি করব, এই যে অ্যাট আছে তাই না, তাহলে এখানে প্রথমে শুরুতে কি দেব, ডিড। মনে নাই? এখানে দেখেন ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য গঠন করার জন্য কি আসবে, ডিড ব্যবহার করতে হয়। ইন্টারোগেটিভ করতে হলে প্রথমে শুরুতে অক্সিলারি ভার্ব হিসেবে ডিড বসে না, তাহলে ডিড। দি কাউ ছিল দি খাও। এবার অ্যাট হয়ে যাবে কয় নম্বর রূপ, 1 নম্বর রূপ ইট। গ্রাস ছিল গ্রাস। লাস্টে কি চিহ্ন, কোশ্চেন মার্ক। এবার এইটাকে আমরা কি করব, ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ। তাহলে ডিড এর সাথে কি বসাবো, তাহলে ডিড এন অ্যাপোস্ট্রফি কমা টি, ডিডন্ট দা হাউ ইট গ্রাস, লাস্টে কোশ্চেন মার্ক। তাহলে প্রথমটা হচ্ছে কি আমাদের অ্যাফার্মেটিভ, 2 নম্বরটা হচ্ছে নেগেটিভ, 3 নম্বর হচ্ছে ইন্টারোগেটিভ, 4 নম্বর হচ্ছে ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ। এটা 4 রকম অর্থ। দি খাও এট গ্রাস, গরুটি ঘাস খেলো। দি খাও ডিড নট ইট গ্রাস, গরুটি ঘাস খেলো না। এবার ডিড দা খাও ইট গ্রাস, গরুটি ঘাস খেলো। তারপর ডিডেন্ট দা খাও ইট গ্রাস, গরুটি ঘাস খেলো না। প্রশ্ন আছে, তারপরে কি আছে, না বোধক আছে। ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স মানে ঘটমান অতীতকাল। তো ফার্স্টে দেখো দেয়া আছে চিনিবার উপায়, বাংলা ক্রিয়ার শেষে বা বাংলা কাজের শেষে কি থাকবে, তে ছিল, তে ছিলেন, তে ছিলাম, তে ছিল, তে ছিলেন, তে ছিলাম ইত্যাদি থাকলে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হয় 3টা জিনিস দেখে নিবা, তে ছিল, তে ছিলেন, তে ছিলাম। এই স্ট্রাকচার দেখে দেখে তোমাদের এটা ট্রান্সলেশন করতে হবে, মানে বাংলা থেকে ইংরেজি করতে হবে। তো প্রথমে কি দিতে হবে, সাবজেক্ট প্লাস, তারপরে হয় ওয়াজ নয় ওয়ার, প্লাস ভার্বের 1 নম্বর রূপ। তো ভার্বের 1 নম্বর বলতে ভার্বের প্রেজেন্ট ফর্ম অথবা বেস ফর্ম অথবা ভার্বের 1 নম্বর রূপ, সাথে কি হবে আইএনজি, প্লাস অবজেক্ট, একটা অবজেক্টও দিতে হবে, প্লাস এক্সটেনশন বাকি অংশ যদি থাকে দিবা, না হলে নাই। নোট, তো এখানে ওয়াজ হবে কোথায় আর ওয়ার হবে কোথায়, একটা ফিক্স করে একটা নোট দিয়ে দিয়েছি। আই, হি, সি, ইট, দিস, দ্যাট আর সিঙ্গুলার নাউন, মানে একটা নাউন। আর এখানে বেশিরভাগ দেখো সব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর আইটা হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার। এই কয়টার পরেই সবচেয়ে বেশি কি বসবে, ওয়াজ। এবার ওই, ইউ, দে আর প্লুরাল নাউন, নাউন যদি প্লুরাল হয় মানে একের বেশি একের অধিক যদি নাউন হয় সেই ক্ষেত্রে বসবে ওয়ার। ফর এক্সাম্পল, আমরা একটা এক্সাম্পল দিয়েছি, আমরা মুভি দেখতেছিলাম। দেখতেছিলাম কি বলা হয়েছে, ক্রিয়া শেষে, ক্রিয়া মানে কি কাজ, তার মানে ক্রিয়া বলতে কাজ বা ভার্বকে বোঝায়। তার মানে এটা আমাদের কি বলে দেন, ভার্ব। তাই দেখতেছিলাম, এই যে ছিলাম কথা উল্লেখ আছে, দেখতেছিলাম, তার মানে এটা হচ্ছে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হবে, তাই না? এই যে তেছিলাম কথা উল্লেখ আছে, তেছিলাম বা দেখতেছিলাম, তাহলে এটা ভার্ব। তো দেখা ইংলিশ হচ্ছে ওয়াচ। মুভি দেখা, টিকটক দেখা, তো ফেসবুক দেখা, ইউটিউব দেখা, টিভি দেখা, যাই করো না কেন এই জিনিসগুলো দেখা হলে সেটা হয় ওয়াচ আসে, ওয়াচ, WATCH ওয়াচ, ঠিক আছে? আর আমরা সকলে জানি লুক মানে তাকানো, লুক মানে দেখা হয়, আবার সি মানে দেখা হয়, কিন্তু এগুলো ইউজ করা যাবে না। আমরা, এটা একটা সাবজেক্ট, বাংলায় সাবজেক্ট আমরা, আর মুভি এটা হচ্ছে অবজেক্ট। প্রথমে কি আমরা, এটা হচ্ছে সাবজেক্ট, প্রথমে হলো সাবজেক্ট, তাহলে আমরা হচ্ছে সাবজেক্ট, আমরা ইংলিশ হচ্ছে ওই। এবার উই যদি থাকে, উইয়ের পরে ওয়াজ বসবে না ওয়ার বসবে, তাহলে উইয়ের পরে দেখো ওয়ার, উই ওয়ার, আমাদের এটা কাজ কমপ্লিট আমরা। এবার ভার্বের 1 নম্বর রূপের সাথে আইএনজি,
তো 1 নম্বর রূপ বলতে কি ভার কোনটা দেখা, তো দেখতেছিলাম এটার ইংলিশ হচ্ছে ওয়াশ, WATCH ওয়াশ। এটার সাথে কি দেব, আইএনজি, ওয়াশিং, উই আর ওয়াশিং। তারপর বলে আছে অবজেক্ট, তো আমাদের অবজেক্ট আছে মুভি, MOVIE মুভি। এক্সটেনশন কি আর কোনো কিছু আছে, এটাও শেষ এটাও শেষ, আর কিছু নেই, এই জন্য বসে যাবে ফুল স্টপ। এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, হা বোধক বাক্য। উই ওয়ার ওয়াচিং মুভি, আমরা মুভি দেখতেছিলাম বা সিনেমা দেখতেছিলাম, বলতে পারো চলচ্চিত্র। এবার আমরা এটাকে হচ্ছে কি করব, নেগেটিভ সেন্টেন্স, যেটাকে বলা হয় না বোধক বাক্য। তো অক্সিলারি ভার্বের পরে যদি নট বসিয়ে দেয় তাহলে হয়ে যাবে নেগেটিভ সেন্টেন্স। অক্সিলারি ভার্ব কোনটা এখানে, ওয়ার, উই ওয়ার নট ওয়াচিং মুভি, লাস্টে ফুল স্টপ। অ্যাফার্মেটিভ শেষ, নেগেটিভ শেষ, বাট এবার আমরা করব হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করব। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স বলতে প্রশ্নবোধক বাক্য। তাহলে প্রশ্নবোধক বাক্য করার জন্য সর্বপ্রথম কাজ হচ্ছে অক্সিলারি ভার্বটা আগে, সাবজেক্টটা পরে, আর বাকি অংশ। অক্সিলারি ভার্ব কোনটা এখানে, ওয়ার, তাহলে ফার্স্টে ওয়ার, ওয়ার ডাব্লিউটা বড় হাতে দিবা ওয়ার, তারপর কি দেব ওই, ওইটা ছোট হাতের ওই, বাকি অংশ ওয়াচিং মুভি, লাস্টে কোশ্চেন মার্ক। আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য, এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের সাথে যদি আমরা একটা সংক্ষিপ্ত নট ইউজ করি, সেটা হয়ে যাবে ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ, দুইটা সেন্টেন্স একসঙ্গে হয়ে যাবে। এই যে ওয়ারের সঙ্গে দিয়ে দেব সংক্ষিপ্ত একটা নট, যেটাকে অ্যাব্রিভিয়েশন নট বলা হয়। তাহলে এন অ্যাপোস্ট্রফি কমা টি, তাহলে ওয়ারেন্ট, তারপরে উই ছিল ওই, ওয়াশিং ছিল ওয়াশিং মুভি, লাস্টে কোশ্চেন মার্ক। তাহলে টোটাল সেন্টেন্স হলো কয়টা, 4টি। প্রথমটা যেটা রয়েছে এটা অ্যাফার্মেটিভ, উই আর ওয়াচিং মুভি, আমরা মুভি দেখতেছিলাম। 2 নাম্বার সেন্টেন্স হচ্ছে নেগেটিভ, উই আর নট ওয়াচিং মুভি, আমরা মুভি দেখতেছিলাম না। 3 নাম্বারটা হচ্ছে ওয়ার উই ওয়াচিং মুভি, আমরা কি মুভি দেখতেছিলাম, প্রশ্ন করলে এটা হচ্ছে ইন্টারোগেটিভ। ওয়ারেন্ট উই ওয়াচিং মুভি, আমরা কি মুভি দেখতেছিলাম না। আচ্ছা, আজকে আমরা স্টার্ট করব ফার্স্ট পারফেক্ট টেন্স। আর হোয়াট ইজ দ্য মিনিং অফ ফার্স্ট পারফেক্ট টেন্স? ফার্স্ট পারফেক্ট টেন্স মিনিংটা হচ্ছে পুরাঘটিত অতীতকাল। এই চিনিবার উপায়টা বাংলা ক্রিয়ার শেষে বা কাজের শেষে ল লেলাম, ততে তাম, তে ছিল তে ছিলেন তে ছিলাম ইত্যাদি থাকে, ফার্স্ট পারফেক্ট টেন্স হয়। তো এখানে দেখো প্রেজেন্ট ইনডিফিনাইটেডটাও দিয়েছি, তারপর প্রেজেন্ট কন্টিনিউয়াসটাও দিয়েছি, সবগুলো মিলে। কিন্তু এখানে তোমার একটা জিনিস দেখে চিনে নিতে হবে, সেটা কি জানো? পূর্বে বা আগে, পরবর্তী বা পরে, বিফোর অথবা আফটার, দেখে চিনে নিতে হবে এটা কোন ধরনের টেন্স। স্ট্রাকচার আছে টোটাল 2টা, যারা প্রথমটা মেমোরাইজ করতে পারবে, সেকেন্ড যে স্ট্রাকচার আছে সেটা সে পারবে। একটু বোঝো, ফার্স্টে কি থাকবে বলো, সাবজেক্ট, সাবজেক্ট প্লাস হেড, হেডের পরে থাকবে প্লাস ভার্বের 3, ভার্বের 3 বলতে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের 3 নাম্বার রূপকে বোঝায়, প্লাস অবজেক্ট। তো অবজেক্টের পরে কি দিতে হবে, বিফোর, প্লাস আবার কি দিতে হবে, সাবজেক্ট, প্লাস ভার্বের 2 মানে ভার্বের 2 নাম্বার, যেটাকে বলে পাস্ট ফর্ম, তারপরে প্লাস অবজেক্ট। তাহলে এইখানে দেখো বিফোরের আগে এবং বিফোরের পরে 2টা সেন্টেন্স আছে, বিফোরে আগে একটা সেন্টেন্স, বিফোরে পরে একটা। এবার 2 নাম্বার স্ট্রাকচারটা দেখো, প্রথমে বলে সাবজেক্ট প্লাস ভার্বের 2, তো ভার্বের 2 মানে পাস্ট ফর্ম, যেটাকে ভার্বের 2 নাম্বার রূপ বলে, প্লাস তারপরে কি অবজেক্ট। এবার কি দেওয়া আছে, প্লাস আফটার, আফটার মানে হচ্ছে পরে, প্লাস সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্বের 3, তো ভার্বের 3 মানে পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের 3 নাম্বার রূপ প্লাস অবজেক্ট। একটা জিনিস ফলো করো, লুক এট দ্য স্ট্রাকচার।
এখানে বিফোর আর আফটারের কারণ, বিফোর মানেটা কি বলো? আগে বা পূর্বে। তো পূর্বে অথবা আগে কথা উল্লেখ থাকলে কি বসবে? বিফোর। তাহলে বিফোর মিনিংটা হচ্ছে পূর্বে বা আগে। আর পরবর্তী বা পরে, পরবর্তী যাকে বলে পর তাকে বলে, ইংলিশ বলে আবার কি? আফটার। পার্থক্য দুইটা, বিফোর আর আফটার। একটা জিনিস ভাবো, এই যে বিফোরের আগে যেটা দিয়েছি, দ্বিতীয় স্ট্রাকচারে বিফোরের পরে দেখো এটা দিয়েছি, দেখো এইটা প্রথমে যেটা দিয়েছি, এই আফটারের পরে দেখো সেটা দিয়েছি। এখানে দেখো বিফোরের পরে যেটা দিয়েছি সেটা কি এই স্ট্রাকচারে আগে দিয়েছি, দিনে। তার মানে এটা শুধু উল্টি দিয়েছি, তাছাড়া একই জিনিস। দেখো সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্বের থ্রি প্লাস অবজেক্ট, এখানে আছে দেখো সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্বের থ্রি প্লাস অবজেক্ট। এখানে দেখো সাবজেক্ট প্লাস ভার্বের টু প্লাস অবজেক্ট, এটা কোথায় এসেছে? প্রথমে সাবজেক্ট প্লাস ভার্বের টু প্লাস অবজেক্ট। এইখানে চিনে নিতে হবে বিফোর আর আফটার দিকে। বিফোর মানে যদি আগে হয় তাহলে হেড যুক্তটা কি হবে? আগে হবে। আর আফটার মানে কি? তাহলে হেড যুক্ত ওইটা কোথায় হবে? মনে থাকবে? এবার মনে রাখবা, বিফোর হলে হেড যুক্তটা কি হবে? আগে। আর আফটার হলে হেড যুক্তটা পরে। আর এই যে এটা কেমন কি দেখো, মনে থাকবে? তাহলে বিফোর যদি হয় হেড যুক্ত আগে হলে, তাহলে এটা হচ্ছে কি? পরে। সাবজেক্ট প্লাস ভার্বের টু প্লাস অবজেক্ট। আর আফটার মানে কি? পরে। তাহলে হেড যুক্তটা হচ্ছে পরে, তাহলে এটা হয়ে যাচ্ছে আগে। এইখানে এইটা দেখে বুঝে নেব কোন স্ট্রাকচার ফলো করব। মুখস্থ কিন্তু দুটাই করতে হবে, একটা যার হবে সে দ্বিতীয়টা পারবে। এবার এখানে আমরা একটু ফলো করি। প্রথম কাজ আমি, এটা একটা সাবজেক্ট। আশা, আশা কি? ভার। কাম মানে কি? আশা। তার মানে এটা কি বলো? ভার। আচ্ছা, আগে আগে কথা উল্লেখ থাকলে এটার জন্য কি আসে? বিফোর। বিফোর তো সে সাবজেক্ট। কিভাবে বুঝলে? কারণ হি সে, হির অর্থ কি? তাহলে হি হচ্ছে সাবজেক্ট না অবজেক্ট? এটা সেটা, এটা কি হবে তাহলে? শিওর। আচ্ছা অবজেক্ট। এ পাশে তুমি পারবা না এখানে। আচ্ছা খেয়েছিল, খাওয়া ইংলিশ ইট না, তাহলে এটা ভার্ব তো। এবার জাস্ট বোঝানোর জন্য এইভাবে সিলেক্ট করে দিলাম, কিন্তু তোমরা যখন করবা সিলেক্ট করা লাগবে না, এটা বুঝে বুঝে নিয়ে করতে হবে। আমি তোমাদের জাস্ট বোঝানোর জন্য সিলেক্ট করলাম, একটু ভালো করে দেখো। প্রথম এখানে কোন স্ট্রাকচার অনুযায়ী আমি এখন শুরু করব, কিভাবে বুঝলে বলো তুমি? কারণ বিফোর আছে, তাই না? তাহলে বিফোর কোনটা আছে? এটা। তাহলে এইটা অনুযায়ী আমি ইয়ে করবো। এখানে কোন কাজটা আগে হয়েছে? আগে দেখো, আমি আসার আগে সে ভাত খেয়েছিল। কোন, এখানে আমি আসলাম ওই কাজটা আগে হয়েছে না সে ভাত খেয়েছিল ওই কাজটা আগে করেছে? আমি আসার আগে খেয়েছিল। একটা জিনিস ভাবো, এখানে তোমার ভাইবে নিতে হবে কোনটা আগে হয়েছে। এখানে একটা জিনিস ভাবো, আমি আসার আগে সে ভাত খেয়েছিল না, খেয়ে ফেলেলো। তার মানে এখানে তোমার ভাইবে নিতে হবে কোন কাজটা আগে হয়েছে সেটা বলো। কে বললো? সে ভাত খেয়েছিল, তবে আমি আসার আগে সে ভাত খেয়ে ফেলেছে, তাই না? এইখানে তোমার এই জিনিসটা সিলেক্ট করতে হবে। সে প্রথম কাজ হচ্ছে কি, কোন কাজটা আগে হয়েছে? কোনটা হয়েছে? এটা। তোমরা বললে এটার কাজ, এই কাজটা আগে হয়েছে, আর এটা হচ্ছে পরে। প্রথমে কি দেবো? সাবজেক্ট। প্রথমে কি দিতে হবে? সাবজেক্ট। তাহলে কোনটা সাবজেক্ট দেবো? এই প্রথমে এটা সাবজেক্ট শুরু করো। তাহলে তাহলে কি এটা আমাদের সাবজেক্ট সে। সে ইংলিশ কি বলো? হি। হি অথবা সি, তোমাদের যেটা ভালো লাগে। আচ্ছা দিলাম হি অথবা সি, যে কোনো একটা দিবা। হ্যাঁ, এবার কি বসবে বলো? দিয়ে দিলাম হেড। ক্লিয়ার? ভার্বের 3 নাম্বার। তো এখানে আমাদের ভার্ব কোনটা বলো? খেয়েছিল। খেয়েছিল ইংলিশ হচ্ছে ইট। ইটের হচ্ছে 3 নাম্বার রূপ হচ্ছে ইটেন। কি হবে? ই এ টি এন, ইটেন। হয়ে গেল। তারপরে কি দিয়েছে? অবজেক্ট। আমাদের অবজেক্ট কি ছিল এখানে? ভাত। ভাত ইংলিশ কি? রাইস। কমপ্লিট। এবার এটা কাজ করতে হবে, ঠিক আছে? বাকি কি এটার কাজ তো। তো এখানে বিফোর কেন আসবে? এই যে আগের কথা আছে, এই জন্য এখানে কি বসবে বলো? বি
ফোর। তারপরে ছিল সাবজেক্ট। আচ্ছা বিফোর বানানটা হয়নি, বিফোর। এবার আবার কি দিতে হবে? সাবজেক্ট। তাহলে এখানে সাবজেক্ট কোনটা বলো? আমি ইংলিশ কি? আই। আই। তারপর কি দিতে হবে? ভার্ব। ভার্বের 2 নাম্বার। তো ভার্বের 2 নাম্বার, এখানে ভার্ব কোনটা? আশা। আশা ইংলিশ কি? খাম। তাহলে খাম মানে আশা। তাহলে এখানে ভার্বের খামের 2 নাম্বার কি? খেম না? সি এ এম ই, খেম। তারপর কি দিতে হবে? অবজেক্ট। আচ্ছা আমাদের কি এখানে অবজেক্ট আছে? তাহলে নেই, যদি থাকে দিবা, না থাকলে দেব না, শেষ। ক্লিয়ার? এটা শুধু একটা করে রূপ থাকবে, এর কোনো 4টা রূপ করা লাগবে না। আচ্ছা ডাক্তার আসার পরে রোগীটি মারা গেল। আগে আমরা সিলেক্ট করে নিই আমাদের ডাক্তার, এটা সাবজেক্ট, এখানে আশা। আশা। আচ্ছা আগে সিলেক্ট করে নিই। আচ্ছা পরে কথা উল্লেখ থাকলে কি হয়? পরবর্তী পরে। আচ্ছা রোগীটি, এটা আবার কি? সাবজেক্ট। আবার নতুন একটা সাবজেক্ট পেলাম। মারা গেল। মারা গেল বা মারা যাওয়া ইংলিশ হচ্ছে কি? ভার্ব হবে। এটা ভার্ব তো, এটা ভার্ব তো। আচ্ছা এখানে কি অবজেক্ট আছে? আর অবজেক্ট নেই, তো থাকলে দেবো, নালে নাই। মানে হতে পারে। এবার আমি একটা প্রশ্ন করি, এক্সট্রা কথা বলে না। এখানে বলে ডাক্তার আসার পরে রোগীটি মারা গেল, আমি কিন্তু জানি কোন স্ট্রাকচার পড়বে। আমিও জানি। তুমি জানলে তো কিভাবে বুঝলে বলে দিন? ওই পরে জন্য পরে ইংলিশ হচ্ছে আফটার, তাই না? তাহলে আফটার আছে কোন স্ট্রাকচার খোঁজো? ওই যে দ্বিতীয়টা এটা, তার মানে এটা যদি করবো। এবার এটা সিলেক্ট করলে, কিন্তু এর ভিতরে কোন কাজটা আগে হয়েছে বলো? ডাক্তার আসার পরে আগে ডাক্তার আইছে। আচ্ছা ডাক্তার আসার পরে রোগীটি মারা গেল। আচ্ছা রোগী মারা আগে, ডাক্তার আইছে। রোগী মরে গেল আগে না ডাক্তার আসা লাগে? ডাক্তার আইছে। তার মানে ডাক্তার আসার পরে রোগী মারা গেছে, তাই না? তার মানে কোনটার কাজ আগে করতে হবে বলো? ডাক্তার আসা। যে কাজটা আগে হয়েছে, এখানে কোন কাজটা আগে হয়েছে? ওই ডাক্তার আসা। ডাক্তার আসলে এর আগে হয়েছে। তারপরে কি? পরে রোগী মারা গেছে। পরে ডি ও সি টি ও আর, ডক্টর। শেষ। ডক্টর মানে ডক্টর। এবার ভার্বের কয় নাম্বার? 2 নাম্বার। তাহলে আশা। আশা ইংলিশ কি? খাম। খাম তাহলে খেম হবে, হবে। সি এম ই, খেম। তারপর কি বলেছে? অবজেক্ট। এখানে কি আমার অবজেক্ট আছে? দিনা। নেই, দিলাম না। এবার এর পরে হবে কি? আফটার। তো এই যে পরে ইংলিশ কি? আফটার। ক্লিয়ার? এবার কি দিতে হবে? সাবজেক্ট। এখানে সাবজেক্ট কোনটা? রোগীটি। টি ইংলিশ হচ্ছে ডি, আর পেশেন্ট ইংলিশ হচ্ছে, পেশেন্ট হচ্ছে ইংলিশ শব্দ, রোগী ইংলিশ হচ্ছে পেশেন্ট। দেখে নাও, রোগীটি ডি পি এ টি আই ই এন টি, পেশেন্ট। পেশেন্ট মানে হচ্ছে রোগী, আর ডি পেশেন্ট মানে রোগীটি। তাহলে সাবজেক্ট হয়ে গেল। তারপর কি দিতে হবে? মারা গেল। এইটা দেখো এখানে হেড। তাহলে এরপরে কি দেবো? হেডটা। তারপরে ভার্বে কয় নাম্বার রূপ? 2 নাম্বার। তাহলে মারা যাওয়া ইংলিশ কি? ডেড না, ডাই। ডাই হচ্ছে ভার্বের 1 নাম্বার রূপ, ডি আই এ, ডাই। শুধু ডি যুক্ত করতে হবে, ডাইট। 3 নাম্বার। এসে দেখো এই স্ট্রাকচারটা রয়েছে হেড পরে, হেড দিলাম। ভার্বের 3 নাম্বার, আমাদের ভার্ব কোনটা? এটা মারা গেল, মারা যাওয়া ইংলিশ ডাইট। আর আমাদের কোনো অবজেক্ট আছে এখানে? নেই, এইটা ফুল স্টপ। যেটা ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এটার অর্থ হচ্ছে ঘটমান পুরাঘটিত অতীতকাল। আর চিনিবার উপায় রয়েছে বাংলা ক্রিয়ার শেষে বা কাজের শেষে। এখানে কন্টিনিউয়াস টেন্স আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে চিনিবার উপায় দুটা সেম টু সেম হয়। তাহলে বাংলা ক্রিয়ার শেষে তেছিল, তেছিলাম, তেছিলেন ইত্যাদি থাকলে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আর এখানে মেন একটা স্ট্রাকচার আছে, ফার্স্টে সাবজেক্ট থাকে প্লাস হেডের সাথে কি যুক্ত হবে? বিন। তাহলে সাবজেক্ট প্লাস হেড বিন প্লাস ভার্বের ওয়ান এর সাথে, ভার্বের ওয়ান বলতে ভার্বের 1 নাম্বার রূপ প্রেজেন্ট ফর্ম বলে, অনেকে বেস ফর্ম বলে, প্লাস আইএনজি হবে, ভার্বের 1 নাম্বারের সাথে আইএনজি হবে, প্লাস কি থাকবে? অবজেক্ট, প্লাস সিন্স অথবা ফর, তারপরে প্লাস টাইম মানে একটা সময়। আর এখানে বলা হচ্ছে যদি প্রয়োজন হয় রেস্ট অফ দা সেন্টেন্স। তো রেস্ট অফ দা সেন্টেন্স বলতে আরো বাকি অংশ বসানো যেতে পারে যদি থাকে বা প্রয়োজন হয়। তারপরে ধরিয়া যাবত কথা উল্লেখ থাকলে কি দেব? ফর। আর হইতে থেকে কথা উল্লেখ থাকলে দেব সিন্স। এবার এখানে আমরা একটা বাংলা সেন্টেন্স রাইটিং করেছি, আমি 5 ঘন্টা ধরিয়া একটি গল্প পড়িতেছিলাম। আমি 5 ঘন্টা ধরে একটি গল্প পড়িতেছিলাম। এখানে
সেন্টেন্সটা সম্পূর্ণ আমরা ট্রান্সলেশন করব স্ট্রাকচার বা গঠন দেখে। এখানে সাবজেক্ট কোনটা বলে দিন, আমি সিলেক্ট করো, ফার্স্ট আমি সিলেক্ট করি। আচ্ছা 5 ঘন্টা এটা টাইম, ধরিয়া যাবত হলি ফর আসে। আর একটি গল্প, একটি গল্প এটা কি বলে দেন, অবজেক্ট। আর পড়িতেছিলাম এটা কি বলো, ভার্ব। সবকিছু কি করলাম, ফার্স্ট আমি সিলেক্ট করে নিলাম। এই স্ট্রাকচার দেখে এবার সাজাই। এখানে দেখো ফার্স্ট টাইমে বসবে আমি, সাবজেক্ট, তাই না? এখানে সাবজেক্টের কথা বলেছে, তাহলে সাবজেক্ট বসবে, তো আমি ইংলিশ কি আই, আমরা ট্রান্সলেশন করছি। তারপরে হ্যাড বিন, এটা কোনো বাধা ধরার নিয়ম নেই, যে কোনো সাবজেক্টে পরে হ্যাড বিন বসে যাবে। আই হ্যাড বিন। নেক্সট ভার্ব 1 প্লাস আইএনজি, ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম অথবা এক নম্বরের সাথে কি হবে, আইএনজি। এটা কাজ কমপ্লিট করব। পড়িতেছিলাম এটা কাজ না, ভার্ব। তা পড়া ইংলিশ হচ্ছে রিড, রিডির সাথে আইএনজি, রিডিং, কমপ্লিট। এবার অবজেক্টটা খোঁজো, একটি গল্প, একটি ইংলিশ হচ্ছে আ, আর স্টোরি, আ স্টোরি, স্টোরি মানে গল্প। আই হ্যাড বিন রিডিং আ স্টোরি, এ পর্যন্ত কমপ্লিট। দেন সেন্স, সিন্স অথবা ফর, এখানে কি বসবে, তার মানে এইটার জন্য কি আসবে, ফর। এটা কাজ কমপ্লিট। এবার দেবো টাইম, টাইম মানে সময়। আমাদের সময় ছিল 5 ঘন্টা, তাহলে কি কি দেবো, 5 আওয়ার্স। 1 ঘন্টার বেশি হলে এর যুক্ত হয় আওয়ার্স। ক্লিয়ার? নেগেটিভ সেন্টেন্স করি, তাহলে কি বসবে, এই যে হ্যাড এর পরে নট বসে দিলে হয়ে যাবে। হ্যাড আর বিনের মাঝখানে নট। এর আগেরটা যেমন দেখাইছে একটু করি, তাহলে আই হ্যাড নট বিন রিডিং আ স্টোরি ফর 5 আওয়ার্স। লাস্টে ফুল স্টপ। ফার্স্টে যেটা ছিল এটা হচ্ছে আমাদের কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আই হ্যাড বিন রিডিং আ স্টোরি ফর 5 আওয়ার্স। 2 নাম্বার সেন্টেন্স, দ্বিতীয় নাম্বার যে সেন্টেন্সটা আছে এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স মানে না বাদক। আই হ্যাড নট বিন রিডিং আ স্টোরি ফর 5 আওয়ার্স, এটার মিনিং হচ্ছে আমি 5 ঘন্টা ধরিয়া একটি গল্প বই পড়িতেছিলাম না। এবার আমরা কমপ্লিট করব ইন্টারোগেটিভ, তাই না, প্রশ্নবোধক। তাহলে এখানে অক্সিলারি ভার্ব কোনটা, আমাদের হ্যাড। প্রথমে সেন্টেন্সের শুরুতে বসবে অক্সিলারি ভার্ব হ্যাড, হ্যাড এর পরে কি বসবে, সাবজেক্ট আই, তারপরে বিন থেকে বাকি অংশ, বিন রিডিং আ স্টোরি ফর 5 আওয়ার্স। লাস্টে একটা কোশ্চেন মার্ক মানে প্রশ্নবোধক চিহ্ন। হ্যাড আই বিন রিডিং আ স্টোরি ফর 5 আওয়ার্স, আমি কি 5 ঘন্টা ধরিয়া একটা গল্প বই পড়িতেছিলাম, প্রশ্ন করছে। এবার নেক্সট, হ্যাড এর সঙ্গে আমরা কি যুক্ত করব, নট। যদি সংক্ষিপ্ত নট এই কোশ্চেন মার্ক মানে ইন্টারোগেটিভ সেন্টেন্সের সাথে যদি একটা সংক্ষিপ্ত নট ইউজ করি, তাহলে হয়ে যাবে ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ। ইন্টারোগেটিভ আর নেগেটিভ বলতে কি বোঝায়, প্রশ্নবোধক আর নাবোধক একসঙ্গে। হ্যাড ছিল হ্যাড, হ্যাড এর সাথে সংক্ষিপ্ত নট হ্যাডেন্ট। এবার বাকি অংশ, আই বিন রিডিং আ স্টোরি ফর 5 আওয়ার্স। লাস্টে কোশ্চেন মার্ক, এটার মিনিং কি হয়, এটা হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ সেন্টেন্স দুটো একসঙ্গে। হ্যাডন্ট আই বিন রিডিং আ স্টোরি ফর 5 আওয়ার্স, আমি কি 5 ঘন্টা ধরে গল্প বই পড়িতেছিলাম না, প্রশ্ন করছে এবং তার সাথে না বাদকও আসছে। ফিউচার ইনডিফিনাইট টেন্স, ফিউচার মানে ভবিষ্যৎ, ইনডিফিনাইট মানে সাধারণ, আর টেন্স মানে কাল। তাহলে ফিউচার ইনডিফিনাইট টেন্স সাধারণ ভবিষ্যৎ কাল। ফার্স্টে দেখো চিনিবার উপায়, চিনিবার উপায় কি কি রয়েছে, বাংলা ক্রিয়ার শেষে মানে বাংলা ক্রিয়া বা কাজ। বাংলা ক্রিয়া বা কাজ বলতে কোনটাকে বোঝায়, ভার্ব না,
তাহলে বাংলা ক্রিয়া কাজ হতে পারে, ভার্ব হতে পারে। শেষে ব বে বেন কয়টা থাকবে? তিনটা। ব বে বেন ইত্যাদি থাকলে ফিউচার ইনডিফিনাইট টেন্স হয়। তারপর স্ট্রাকচারে দেওয়া হয়েছে কি দেখো, সাবজেক্ট প্লাস শ্যাল অথবা কি হবে? উইল। হয় শ্যাল আর না হয় উইল। সাবজেক্টে সবসময় বসে, তারপরে শ্যাল বসবে, না হয় উইল বসবে। প্লাস ভার্ব ওয়ান, মানে ভার্বের কোন ফর্ম? প্রেজেন্ট ফর্ম অথবা বেস ফর্ম, অনেকে হলে ভার্বের 1 নম্বর রূপ অথবা V1 বা ভার্ব ওয়ান। প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। এক্সটেনশন মানে বাকি অংশ যদি থাকে, তাহলে সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। এবার একটা নোট দেওয়া হয়েছে কোথায় শ্যাল এবং কোথায় উইল বসে। শ্যাল এবং উইল কোথায় বসে ফিক্স করে দিয়ে দিয়েছি। তাহলে আয়ের পরে কি বসবে? শ্যাল। শুধুমাত্র আয়ের পরে শ্যাল, আর বাকিগুলো সব কি হবে? উইল। যত সাবজেক্ট আছে সবগুলো পরে উইল হবে, শুধু আয়ের পরে হবে শ্যাল। এই যে দিয়ে দিয়েছি, ওই, এ, হে, সে, ইট, নাউন, দে থাকলে কি হবে? উইল। এবার এখানে তোমার একটা জিনিস জানতে হবে, শ্যাল নটের সংক্ষিপ্ত রূপ কি দিয়ে আদায়? শ্যান্ট। এই যে শ্যাল নটের এস এস এ ডাবল এল উঠে যায়, নোট নটের হচ্ছে ওটা উঠে যায়, অ্যাপোস্ট্রফি কমা থ্রি বসে। তাহলে শ্যাল নটের সংক্ষিপ্ত হচ্ছে শ্যান্ট, আর উইল নটের সংক্ষিপ্ত কি? ওন্ট। তো আই ডাবল এল উঠে যায়, কি বসবে? ও, ডাব্লিউ ও এন অ্যাপোস্ট্রফি কমা টি, ওন্ট। উইল নটের সংক্ষিপ্ত দিতে হয় কি? ওন্ট। এটা মনে রাখতে হবে। আমরা ফর এক্সাম্পল হিসেবে একটা সেন্টেন্স রাইটিং করেছি, দেখো, তাহারা একটি গল্প শুনবে। আচ্ছা, কি আছে এখানে? শুনবে। বে আছে, তার মানে এটা কি ধরনের সেন্টেন্স? ফিউচার ইনডিফিনাইট টেন্স। তো ফিউচার ইনডিফিনাইট টেন্স চিনার উপায় কি? ব বে বেন থাকবে। তাহলে কিসের শেষে থাকবে? ক্রিয়া বা কাজ বা ভার্বে, তাই না? দেখো, শুনবে, বে আছে, এই যে বে। তাহলে এটা কোন টেন্স হচ্ছে? ফিউচার ইনডিফিনাইট টেন্স। এইখানে যে সেন্টেন্স রাইটিং করেছে প্রত্যেকটা ওয়ার্ডকে আমরা ভাগ করে ফেলবো। কোনটা সাবজেক্ট বলো দিন? তাহারা। সিলেক্ট করলি, এটা হচ্ছে সাবজেক্ট। এবার একটি গল্প, এটা হচ্ছে অবজেক্ট। শুনবে, শোনা একটা কাজ না? ভার্ব। তাহলে এটাকে কি বলবো? ভার্ব। তোমরা যাই করবা, যেটা করবা, সেটা কি হবে? ভার্ব। এটা তো জানো। আমরা এটা ট্রান্সলেশন করব। ট্রান্সলেশন মানে বাংলা থেকে ইংরেজি অনুবাদ করছি। প্রথমে কি বলা হয়? সাবজেক্ট। আমাদের সাবজেক্ট এখানে বাংলায় তাহারা, তো তাহারা বা তারা ইংলিশ হচ্ছে দে, THEY, দে। এবার তারপরে শ্যাল বসবে না উইল বসবে? এখানে দেখো, দে উইল। তারপরে বসাবো হচ্ছে কি? ভার্ব ওয়ান, মানে প্রিন্সিপাল ভার্বের 1 নম্বর রূপ। তো শুনবে, শোনা ইংলিশ কি? লিসেন, LISTEN, লিসেন। ওকে। এবার অবজেক্ট। অবজেক্ট কোনটা এখানে? একটি গল্প। একটি ইংলিশ হচ্ছে আ, আর গল্প ইংলিশ হচ্ছে স্টোরি। তারপরে এক্সটেনশন যদি থাকে, বাকি অংশ থাকলে দেবো, না হলে দেবো না, ফুল স্টপ। এটা কি ধরনের সেন্টেন্স হলো? অ্যাফার্মেটিভ না, মানে হা বাদক। দে উইল লিসেন এ স্টোরি, তারা একটি গল্প শুনবে। এবার আমরা করব নেগেটিভ। তাহলে নেগেটিভ করতে হলে কি করব? শ্যালে পরে নট অথবা উইলে পরে নট বসে দিলে হয়ে যাবে। তাহলে দে, প্রথমে দে ছিল, দে বসিয়ে দিলাম। অক্সিলারি ভার্ব কোনটা এখানে? উইল না? উইলে পরে একটা নট বসিয়ে দাও, দে উইল নট। তারপর কি দেব? বাকি অংশ, লিসেন আ স্টোরি। তাহলে এটা কি ধরনের সেন্টেন্স হলো? নেগেটিভ। নেগেটিভ মানে কি? না বোধক। তাহলে দে উইল নট লিসেন আ স্টোরি, তারা একটি গল্প শুনবে না। শেষ। অ্যাফার্মেটিভ, নেগেটিভ শেষ। এবার আমরা কি করব? ইন্ট্রোগেটিভ, মানে প্রশ্নবোধক। ইন্ট্রোগেটিভ করতে হলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে প্রথমে যে অক্সিলারি ভার্ব আছে সেটা কোথায় দিতে হয়? শুরুতে বসবে, আর সাবজেক্ট হবে তারপরে। নামের প্রথম অক্ষর
বা যে কোনো সেন্টেন্সের প্রথম অক্ষর দিবা বড় হাতের উইল, তারপর দে ছিল ছোট হাতে দিলাম উইল দে, তাহলে কি হবে লিসেন আ স্টোরি। লাস্টে কি চিহ্ন কোশ্চেন মার্ক বা জিজ্ঞাসা চিহ্ন। এটার অর্থ উইল দে লিসেন আ স্টোরি, তারা কি একটা গল্প শুনবে, এটা হচ্ছে ইন্টারোগেটিভ হইলো। লাস্ট আর একটা সেন্টেন্স বাকি আছে, কি বলে দিন ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ, না প্রশ্নবোধক হবে না বোধক হবে। তাহলে এই যে উইল এর সাথে কি দেবো নট, তো এই ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ যখনই করব উইল নট এর কি হয় সংক্ষিপ্ত রূপ দিতে হবে, কি বলে দিন ওয়ান্ট, ওয়ান্ট উইল নট দেব না, না দিয়ে আমরা কি দেবো উইল নট এর সংক্ষিপ্ত রূপ কি দেবো ওয়ান্ট, ওয়ান্ট দে লিসেন, এই যে এখানে উইল এর নট এর সংক্ষিপ্ত ওয়ান্ট, বাকি অংশ বসিয়ে দেবো লিসেন আ স্টোরি, লাস্টে কোশ্চেন মার্ক। তো ওন্ট দে লিসেন আ স্টোরি, তারা কি একটা গল্প শুনবে না, তাহলে এখানে টোটাল কয়টা সেন্টেন্স হলো 4টা। এটা অ্যাফার্মেটিভ, আর এটা হচ্ছে নেগেটিভ, এটা ইন্টারোগেটিভ, এটা ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ। ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার মানে ভবিষ্যৎ, আর কন্টিনিউয়াস মানে কি ঘটমান, আর টেন্স মানে কি কাল। তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স মানে ঘটমান ভবিষ্যৎকাল। চিনিবার উপায় বাংলা ক্রিয়া শেষে তে থাকবো, তে থাকবে, তে থাকবেন ইত্যাদি থাকলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। স্ট্রাকচারটা খুবই ইম্পর্টেন্ট, একটু ভালো করে দেখো। প্রথমে কি থাকবে সাবজেক্ট, প্রত্যেকটা সেন্টেন্সে সাবজেক্ট ছিল, প্লাস শ্যাল বি অথবা উইল বি, এখানে শ্যালের সাথে বি যুক্ত করতে হবে অথবা উইল এর সাথে বি, প্লাস ভার্বের ওয়ান এর সাথে কি হবে বলে দিন আইএনজি, তারপরে একটা অবজেক্ট, তারপরে এক্সটেনশন, আর এক্সটেনশন মিনিংটা হচ্ছে বাকি অংশ সবাই চেনো। নোট দেওয়া আছে কিসের পরে শ্যাল বি অথবা উইল বি বসে, সেটা শুধুমাত্র আয়ের পরে শ্যাল বি দিতে পারবে, আর বাকিগুলো সব কি উইল বি। দেখো ওই, ইউ, হি, সি, দিস, দ্যাট, ইট, দে অথবা ফ্লোরাল নাউন হলে সেগুলোকে পরে কি দেব উইল বি, শুধুমাত্র আয়ের পরে কি দেব শ্যাল বি। এখানে উইল নট এর সংক্ষিপ্ত রূপ উইল নট বি, এখানে উইল এর পরে নট দিতে হবে, তারপর কি দিতে হবে বি, যখন আমরা নেগেটিভ করব তাহলে উইল নট বি, ক্লিয়ার। তাহলে উইল নট বি এর সংক্ষিপ্ত রূপ কি দেওয়া যায় ওয়ান্ট বি, তাহলে উইল নট এর সংক্ষিপ্ত হচ্ছে ওয়ান্ট, এর পূর্বে দেখানো হয়েছে সেটাই। আর শ্যাল নট বি, তো শ্যাল নট এর হচ্ছে সংক্ষিপ্ত রূপ কি দেব শ্যান্ট বি, এর আগে দেওয়া ছিল না। এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে, একটু দেখো। প্রথমে আমরা ইংরেজি বই পড়িতে থাকবো, আচ্ছা এখানে বাংলা ক্রিয়া কোনটা বলে দিন পড়িতে থাকবে, এটা না পড়িতে, তে থাকবো ওই যে বলেছি তে থাকবো, তে থাকবে, তে থাকবে না, এর ভিতরে যে কোনো একটা থাকলে সেটা ধরে নেবা কি ফিউচার কন্টিনিউয়াস টেন্স, যদি বাংলায় থাকে। তাহলে পড়িতে থাকবো, তে আছে না তে থাকবো, তাহলে এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা ফার্স্ট আমি সিলেক্ট করবো, এটা কি বলে দিন সাবজেক্ট, আর ইংরেজি বই এটা কি বলো অবজেক্ট, আর পড়িতে থাকবো এটা কি ভার্ব। তাহলে এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট, আর এটা হচ্ছে ভার্ব। তাহলে কি করব স্ট্রাকচার অনুযায়ী এটা আমরা সাজিয়ে নিই। প্রথমে কি দেওয়া আছে সাবজেক্ট, আমাদের সাবজেক্ট আছে আমরা, আমরা ইংরেজি কি বলে দিন ওই, দেখো ওই দেওয়া হয়েছে, ক্লিয়ার। আমরা ইংরেজি হচ্ছে ওই, তারপর শ্যাল বি দেবো না উইল বি দেবো বলো উইল বি, কারণ বলা হয়েছে ওই থাকলে কি বসে, এই যে ওই থাকলে কি বসে উইল বি। তারপরে দেখো ভার্বের 1 নম্বর রূপের সাথে আইনজে, ভার্বের 1 নম্বর মানে তো বোঝোই, মানে যেটাকে ভার্বের 1 নম্বর রূপ ভি ওয়ান বলা যায়, প্রেজেন্ট ফর্ম বলা যায়, আবার কি বেস ফর্ম বলা যায়। তো বেস ফর্ম হোক ভার্বের 1 নম্বর হোক যাই হোক সেটার সাথে কি হবে আইনজি হবে। দেখো রিড, পড়া ইংলিশ কি পড়িতে থাকবো, পড়া ইংলিশ হচ্ছে রিড, তার সাথে কি আছে আইএনজি রিডিং। এখানে আমাদের অবজেক্ট হিসাবে ছিল হচ্ছে ইংরেজি বই, তাহলে ইংলিশ বুক, ইংরেজি ইংলিশ,
বই ইংলিশ বুক, ইংলিশ বুক। তাহলে এখানে হচ্ছে উই উইল বি রিডিং ইংলিশ বুক, আমরা ইংরেজি বই পড়িতে থাকবো। এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। পরে যেটা করা আছে সেটা কি নেগেটিভ। তো কিভাবে করবে দেখো, সবকিছু ঠিক থাকবে, উইল আর বির মিডিল ফ্যাক্টে মানে মাঝখানে কি দেবো নট, নট ইউজ করলে হয়ে যাবে নেগেটিভ। দেখো উই উইল নট বি রিডিং ইংলিশ বুক, এটার মিনিং হচ্ছে আমরা কি ইংরেজি বই পড়িতে থাকবো না। এবার আমরা করবো হচ্ছে ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক। আর প্রশ্নবোধক করার সময় বা ইন্টারোগেটিভ সেন্টেন্স করার সময় কি করতে হয়, অক্সিলারি ভার্বটা আগে, তারপর সাবজেক্টটা কি পরে। প্রথমে দেখো এখানে উইল আছে না, উইলটা নিয়েছি আগে, দেখো উইল, তারপরে সাবজেক্টটা নিয়েছি পরে। এখানে বাকি অংশগুলো বসিয়ে দিয়েছি, দেখো উইল আগে নিয়েছি, সাবজেক্টটা পরে, তাহলে উইল উই বাকি যা আছে সবগুলো বসিয়ে দিয়েছি। দেখো বি রিডিং ইংলিশ বুক, তাহলে উইল উই বি রিডিং ইংলিশ বুক, আমরা কি বই পড়িতে থাকবো, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবার আমরা করব ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ। আর ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ করতে হলে কি করা লাগে, অক্সিলারি ভার্বের পরে একটা সংক্ষিপ্ত নট ইউজ করলে হয়ে যায়, সেটা কি ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ। দেখো দেখো উইল নট, তো উইল নটের সংক্ষিপ্ত হিসেবে আমরা কি দিতে পারি, যেখানে দেওয়া হয়েছে উইল নটের সংক্ষিপ্ত ওন্ট, ওন্ট বলবা, ঠিক আছে, ডাব্লিউ ও এন অ্যাপোস্ট্রফি কমা টি আছে ওন্ট। ওন্ট উই বি রিডিং ইংলিশ বুক, আমরা কি ইংরেজি বই পড়িতে থাকবো না। তিন রকম সেন্টেন্স, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, দুই নম্বরটা হচ্ছে নেগেটিভ, তিন নম্বর হচ্ছে ইন্টারোগেটিভ, চার নম্বর হচ্ছে ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ। সাইট আইটেম, আমি একটি গল্প লিখিতে থাকবো, এটা দেখো পারো কি, আমি একটি গল্প লিখিতে থাকবো, এটা করে দেখাও। ফিউচার পারফেক্ট টেন্স। আর ফিউচার পারফেক্ট টেন্স মিনিংটা হচ্ছে পুরা ঘটিত ভবিষ্যৎকাল। ফিউচার মানে ভবিষ্যৎ, আর পারফেক্ট মিনিংটা হচ্ছে পুরা ঘটিত, আর টেন্স মিনিং হচ্ছে কাল, পুরা ঘটিত ভবিষ্যৎকাল। তো এইটারও চিনিবার উপায় আছে। বাংলা, বাংলা ক্রিয়া বা কাজের শেষে আ থাকবো, আ থাকিব, আ থাকবে, মানে কি থাকতে হবে অন্তস্থ আকার আ থাকবো, আ থাকিবে, আ থাকবো, এরকম ইত্যাদি থাকলে ফিউচার পারফেক্ট টেন্স হয়। এটা হচ্ছে চিনিবার উপায় আছে, টোটাল আমরা তিনটা দিয়ে চিনে নিতে পারবো বাংলা ক্রিয়া শেষে, তিনটা দিয়ে। ফিউচার পারফেক্ট টেন্সের মেন বিষয় হচ্ছে স্ট্রাকচার, মনে রাখতে হবে। স্ট্রাকচার কি আছে, ফার্স্ট টাইমে থাকবে কি একটা সাবজেক্ট, প্রথমে থাকবে সাবজেক্ট প্লাস হয় শ্যাল হ্যাভ আর না হয় উইল হ্যাভ, তারপরে প্লাস ভার্বের থ্রি। ভার্বের থ্রি বলতে ভার্বে কয় নাম্বার রূপ বলো, তিন নাম্বার রূপ, যেটাকে আমরা বলি, তাহলে প্রথমটাকে বলে প্রেজেন্ট ফর্ম, দ্বিতীয়টাকে বলে পাস্ট ফর্ম, আর তৃতীয়টাকে কি বলে ভার্বের তিন নাম্বারে কয়টা নাম আছে, তাহলে ভার্ব থ্রি বলতে কি বোঝায় পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস কি আছে অবজেক্ট। আচ্ছা প্রত্যেকটা বিষয় সাবজেক্ট থাকছিল না, প্রত্যেকটা বিষয় ভার্ব থাকছিল, প্রত্যেকটা স্ট্রাকচারে অবজেক্ট থাকছিল, এবং তার সাথে এক্সটেনশন। এক্সটেনশন মিনিংটা হচ্ছে বাকি অংশ, যদি থাকে বাকি অংশ। এবার এখানে একটা নোট আছে, নোটটা একটু ভালো করে দেখো তো। শ্যাল হ্যাভ বসবে না উইল হ্যাভ বসবে, কার ওপর মানে কার পরে কি বসবে সেটা উল্লেখ করা হয়েছে নোটে। আয়ের পরে সবসময় কি বসে শ্যাল হ্যাভ, তবে আয়ের পরে উইল হ্যাভ দিলেও হবে, এখন দিতে পারবা, সমস্যা নেই। তারপরে ওই, ইউ, হি, সে, ইট, দিস, দ্যাট, নাউন আর দে, এগুলো পরে সবসময় কি বসবে উইল হ্যাভ। এবার শ্যাল নট হ্যাভ এর সংক্ষিপ্ত রূপ কি আছে, শ্যান্ট হ্যাভ। উইল নট হ্যাভ এর সংক্ষিপ্ত কি দেব ওন্ট হ্যাভ, মনে রাখবা। এবার আমরা একটা এক্সাম্পল দেখি, আমরা ইংরেজিতে কথা বলিয়া থাকবো। এখানে ফার্স্ট টাইমে তোমার কি করতে হবে বলে দিন, সাবজেক্টটা আইডেন্টিফাই করতে হবে। সাবজেক্ট কোনটা বলো, আমরা, এটা কি বলে দিন সাবজেক্ট। আর এখানে হচ্ছে ইংরেজিতে এটা কি বলে দিন অবজেক্ট। এবার কথা বলিয়া থাকবো, এই সম্পূর্ণ কথা বলিয়া থাকবো, এটা সম্পূর্ণটা কি বলে দিন ভার্ব, মনে আছে। তো ইংরেজিতে কথা বলিয়া থাকবো, কথা বলা ইংলিশ কি স্পিক,
কোনো ভাষায়, বাংলা হোক, ইংরেজি হোক, হিন্দি হোক, যে কোনো ভাষায় কথা বলার জন্য সেটা লিখতে হয় স্পিক। তো প্রথম থেকে আমরা স্ট্রাকচার অনুযায়ী কমপ্লিট করব, দেখি পারি কিনা। প্রথমে আছে আমাদের এখানে স্ট্রাকচারের সাবজেক্ট। আমাদের সাবজেক্ট কি? আমরা। আমরা ইংলিশ কি? ওই। প্রথমে দিয়ে দিলাম কি বলে দিন? ওই। আচ্ছা, এবার সাবজেক্টের পরে কি দেবো? শ্যাল হ্যাভ আর না হয় উইল হ্যাভ, দুটার ভিতরে যে কোনো একটা। তো ওইর পরে আমরা কি পেয়েছি বলো? ওইর পরে দেবো উইল হ্যাভ। তাহলে এখানে বসবে কি? উইল হ্যাভ। ভার্বের 3 নাম্বার রূপ, যেটাকে বলা হয় পাস্ট পার্টিসিপল ফর্ম, যেটাকে ভার্বের 3 নাম্বার বলা হয়। তো ভার্ব কোনটা আমাদের এখানে? কথা বলিয়া থাকবো। কথা বলা ইংলিশ আমি একটু লিখে দিই, স্পিক। স্পিক মানে কথা বলা, এটা ভার্বের 1 নাম্বার রূপ। আর 3 নাম্বার রূপ হচ্ছে স্পোকেন। এটা হচ্ছে ভার্বে কয় নাম্বার রূপ? 3 নাম্বার। তাহলে এখানে কি বসবে বলো? SPOKEN, স্পোকেন। আচ্ছা, এখানে আমাদের অবজেক্ট আছে না? অবজেক্ট, তাহলে বাংলা অবজেক্ট কোনটা? ইংরেজিতে। ইংরেজিতে এটার ইংলিশ হচ্ছে ইংলিশ। আর তারপরে বলা আছে কি এক্সটেনশন। আমাদের কি কোনো আর বাকি অংশ আছে? নেই। তাহলে এখানে কি বসবে? ফুল স্টপ। কারো কোনো প্রশ্ন আজকে? দেখো, এইটাকে আমরা কি করব? এটা অ্যাফার্মেটিভ হলে এবার করব নেগেটিভ। তো নেগেটিভ করার সময় উইল এর পরে নট হ্যাভ বসবে না, উইল হ্যাভ এর পরে নট বসবে। উইল নট হ্যাভ। তাহলে কি বসবে? উই ছিল ওই, উইল ছিল উইল, উইল এর পরে কি বসবে? নট, তারপরে হ্যাভ। তাহলে উইল আর হ্যাভ এর মাঝখানে নট বসিয়ে দেবো, দিয়ে বাকি অংশ বসিয়ে দেবো সম্পূর্ণ। স্পোকেন ইংলিশ। প্রথমটা হচ্ছে অ্যাফার্মেটিভ, দ্বিতীয়টা হচ্ছে নেগেটিভ। এটার অর্থ উই উইল নট হ্যাভ স্পোকেন ইংলিশ। আমরা কি ইংরেজিতে কথা বলিয়া থাকবো না? ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক। তো প্রশ্নবোধক করতে হলে সর্বপ্রথম কি করতে হবে একটু বলি। উইলটা আগে দেবো আর উইলটা পরে দেবো, বাকি অংশ বসিয়ে দেবো। তাহলে কোনটা আগে বসবে বলো? দেখো, উইল ওই, এই যে উইলটা আগে আর ওইটা পরে, আর বাকি অংশ হ্যাভ স্পোকেন, তারপরে ইংলিশ। আর যখনই আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স মেকিং করব বা তৈরি করব, লাস্টে কি চিহ্ন বসবে? কোশ্চেন মার্ক। তাহলে এটার মিনিং হচ্ছে উইল উই হ্যাভ স্পোকেন ইংলিশ। আমরা কি ইংরেজিতে কথা বলিয়া থাকবো? তাহলে কি করতে হবে? উইল নট এর সংক্ষিপ্ত এই যে এইভাবে দিতে হবে। তাহলে কি হবে? প্রথমে শুরুতে দেব ওন্ট হ্যাভ। এই যে উইল নট এর সংক্ষিপ্ত কি হবে? উইল নট হ্যাভ এর সংক্ষিপ্ত দিতে হয় না? তাহলে ওন্ট হ্যাভ, তারপরে বাকি অংশ, তারপর কি থাকছে বলে দিন? পরে কি ছিল? এই যে ওই ছিল ওই, হ্যাভ ছিল হ্যাভ, স্পোকেন ছিল, আর ইংলিশ ছিল ইংলিশ। লাস্টে কি চিহ্ন? কোশ্চেন মার্ক। তাহলে এটা কি হচ্ছে? ওন্ট উই হ্যাভ স্পোকেন ইংলিশ। আমরা কি ইংরেজিতে কথা বলিয়া থাকবো না? তাহলে এটা হচ্ছে অ্যাফার্মেটিভ, এটা নেগেটিভ, এটা ইন্টারোগেটিভ, এটা হচ্ছে ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ। এই 4টা আইটেম করতে হবে, ঠিক আছে? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হোয়াট ইজ দ্য মিনিং অফ ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স? ফিউচার মিনিং হচ্ছে ভবিষ্যৎ, পারফেক্ট মানে কি? পুরা ঘটিত, আর কন্টিনিউয়াস মানে ঘটমান, টেন্স মানে কাল। মানে ভবিষ্যৎ, পুরা ঘটিত, ঘটমান, কাল। চিনিবার উপায়। চিনিবার উপায় হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আর ফিউচার কন্টিনিউয়াস টেন্স, দুটা চিনিবার উপায় সেম। দেখো, শুধুমাত্র ফিউচার কন্টিনিউয়াস টেন্সে চিনিবার উপায় এটা দিয়েছি। এখানে চিনিবার উপায় বাংলা ক্রিয়া শেষে তে থাকবো, তে থাকবে, তে থাকবেন, তে থাকবো, তে থাকবে, তে থাকবেন, এই 3টা থাকলে কি হবে? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। স্ট্রাকচার মেন হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মেন জিনিস হচ্ছে কি বলো দিন? স্ট্রাকচার মানে গঠন প্রণালী। তাহলে স্ট্রাকচারে প্রথমে কি আছে দেখো? সাবজেক্ট প্লাস কি হবে? শ্যাল হ্যাভ বিন। হয় শ্যাল হ্যাভ বিন আর না হয় উইল হ্যাভ বিন, দুটার ভিতরে যে কোনো একটা আসে। প্লাস ভার্ব 1 প্লাস আইএনজি, মানে ভার্ব 1 এর সাথে, মানে ভার্বের 1 নাম্বার, যেটাকে বলে বেস ফর্ম অথবা প্রেজেন্ট ফর্ম, এর সাথে হবে আইএনজি।
প্লাস কি দেবো একটা অবজেক্ট। যদি এক্সটেনশন হিসাবে থাকে এখানে দিতে পারবা প্লাস তার সাথে কি হবে হয় সিন্স নয় ফর, হয় সিন্স বসবে নয় ফর, প্লাস টাইম, টাইম মানে সময়। এখানে একটা নোট দেয়া আছে একটু ভালো করে দেখে নাও। ধরিয়া যাবত হলে কি বসবে ফর, ধরিয়া যাবত যদি উল্লেখ থাকে তাহলে দেবা ফর, আর হইতে থেকে থাকলে সিন্স। তো শ্যাল হ্যাভ বিন কোথায় বসে আর উইল হ্যাভ বিন কোথায় বসে সেটা দিয়ে দিয়েছি। আয়ের পরে বসে বেশিরভাগ ক্ষেত্রে শ্যাল হ্যাভ বিন, তবে বর্তমানে আয়ের পরে উইল হ্যাভ বিন দিল কারেক্ট, 100% কারেক্ট, মিস্টেক হবে না। আর উইল হ্যাভ বিন কোথায় বসে ওই, ইউ, দে, হি, সি, দিস, দ্যাট, ইট, নাউন, এর বাইরে আর কোনো নেই কিছু, 3rd person সিঙ্গুলার। তো এইগুলো পরে কি বসে উইল হ্যাভ বিন। ফর এক্সাম্পল হিসেবে একটা দিয়েছি, উদাহরণ দিয়েছি, আমরা 2 ঘন্টা ধরিয়া প্রাইভেট পড়িতে থাকবো। আচ্ছা পড়িতে থাকবো, তে থাকবো আছে, আবার ধরিয়া যাবত, ধরিয়া যাবত আবার তে থাকবো, তে থাকবো থাকলে সেটা কোন টেন্স হয় ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এখানে একটা বাংলা সেন্টেন্স দেয়া আছে, তো এই বাংলা সেন্টেন্সটাকে আমরা ইংলিশ ট্রান্সলেশন করব। ফার্স্টে এখানে একটা আইডেন্টিফাই করে নিতে হবে। আমরা এটা কি বলে দিন সাবজেক্ট, 2 ঘন্টা এটা কি বলে দিন সময় বা টাইম। আচ্ছা ধরিয়া যাবত থাকলে কি আসে এটার জন্য ফর। প্রাইভেট এটা কি জানো অবজেক্ট। পড়িতে থাকবো তাহলে এটা পড়া একটা কাজ না, তাহলে এটা কি আছে ভার্ব। এইটা দেখো আইডেন্টিফাই করে দিয়েছি। তাহলে এবার সাজানো, এই স্ট্রাকচার অনুযায়ী সাজানো খুব ইজি হবে। দেখো এটা সাইডটা করতে পারবো, বাট আমরা অনলি একটাই করব, ঠিক আছে। প্রথমে কি বসবে সাবজেক্ট, তাহলে আমাদের বাংলায় সাবজেক্ট কি আমরা, আমরা ইংলিশ হচ্ছে উই, ডাব্লিউ ই উই। তারপর শ্যাল হ্যাভ বিন দেবো না উইল হ্যাভ বিন দেবো, দেখো ওই হলে কি বসে উইল হ্যাভ বিন, তার মানে এই দুটার ভিতরে আমরা দেব যে কোনো একটা। নিয়ম অনুযায়ী হয় কি উইল হ্যাভ বিন, কেন হচ্ছে উই এর পরে বসে উইল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। এইটা কমপ্লিট, দেন প্লাস ভার্ব ওয়ান এর সাথে কি দেব আইএনজি। এখন ভার্ব কোনটা এই যে পড়িতে থাকবে, তো পড়া ইংলিশ কি রিড, রিডের সাথে কি হবে আইএনজি রিডিং। তারপরে বলা হয়েছে অবজেক্ট, এখানে আমাদের অবজেক্ট কোনটা বলো প্রাইভেট, তাহলে প্রাইভেট ইংলিশ হচ্ছে প্রাইভেট, তাহলে উই উইল হ্যাভ বিন রিডিং ইন দা প্রাইভেট দিতে পারো অথবা শুধু প্রাইভেটই দিতে পারো। তো যেহেতু একটা ইন দা প্রাইভেট দিতে পারো, ঠিক আছে, শুধু প্রাইভেট দিলে হয় ইন দা প্রাইভেট দিলে হয়। তো অবজেক্টে পরে দিতে হবে সিন্স নয় ফর, কোনটা বসে এটা ক্ষেত্রে এই যে ধরিয়া আছে, ধরিয়া থাকলে কি বসে ফর, এই যে সিন্স অথবা ফরের পরে কি দিতে হবে টাইম, টাইম কত আমাদের 2 ঘন্টা, 2 ঘন্টা ইংলিশ কি 2, TWO 2 আওয়ার্স, HOURS আওয়ার্স। তো এস কেন দেয়, কারণ 1 ঘন্টার বেশি হলে সেই ক্ষেত্রে দিতে হবে এস, ক্লিয়ার। তো তাহলে এটা উই উইল হ্যাভ বিন রিডিং ইন দা প্রাইভেট ফর 2 আওয়ার্স। এইটা যদি অ্যাফার্মেটিভ নেগেটিভ ইন্টারোগেটিভ ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ 4টা আইটেমে করা যায় আগের নেম। তা আপাতত আমরা মেন হচ্ছে 12টা টেন্সের মেন কি বিষয় তোমাদের মেমোরাইজ রাখতে হবে বলো, স্ট্রাকচার, চিনে পাওয়ার উপায় আর নোট, এই 3টা যদি মনে রাখতে পারো তাহলে সব ক্ষেত্রে সুবিধা আছে।